আশা করি শোনা যাচ্ছে। একটু দেরি হলো, যে সময় লাইভটা শুরু করব ঠিক করেছিলাম, আলটিমেটলি ফোন তো প্রচুর আসে, সেজন্য যে সময় শুরু করব ঠিক করেছিলাম তার থেকে একটু দেরি হয়ে গেছে লাইভটা শুরু করতে। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর যারা লাইভ শুনছেন তার মাধ্যমে অনেকের কাছেই হোপফুলি আমার কথা যাচ্ছে। একটা কথা আপনাদের প্রথমেই বলবো যে প্রচুর প্রচুর ফোন করবেন না, আমি ক্ষমা চেয়ে নিয়েই বলছি, ঠিক আছে? আপনারা আশঙ্কিত বলেই ফোন করছেন, আমি অস্বীকার করছি না, কিন্তু আলটিমেটলি যে কাজটা করতে হয় আর কি, সেই কাজটা করার জন্য তো সময়ের প্রয়োজন, এবং খুব সহজ কাজ নয়। মানে আমাদের কাছে তো নয়, আমরা তো মানে আইনজীবী নই, ঠিক আছে? আমি ফিজিক্স পড়েছিলাম, ঠিক আছে? আমার কাছে ফিজিক্সের প্রবলেম করা যতটা সহজ, আইনের সমস্যা সমাধান করা ততটা সহজ নয়। আরও অনেকেই আছেন যারা অন্যান্য সাবজেক্টে। তো আলটিমেটলি আমাদের অনেক পরিশ্রম করে এই কাজটা করতে হয়, ঠিক আছে? মানে উকিলদের কাছে একটা ড্রাফট লেখা যতটা সহজ আমাদের কাছে নয়। এবার তারপর যদি ফোন ধরে নানান রকম প্রশ্নের উত্তর দিতে হয়, আমি আবারও বলছি আমি তার জন্য ক্ষমা প্রার্থী। কারণ আপনারা যারা ফোন করছেন আপনারা নিশ্চয়ই আশঙ্কিত বলেই ফোন করছেন, বা মনে হচ্ছে বিশ্বাস ভরসার জায়গা থেকেও করছেন যে হ্যাঁ, এই লোকটাকে প্রশ্ন করলে এই লোকটা একটা সঠিক উত্তর দেবে, বা একটা এর পরামর্শের দাম আছে, এটা মনে করেই ফোন করছেন, আমি অস্বীকার করছি না। কিন্তু এই মুহূর্তে একটু কম ফোন করুন, বা যদি প্রয়োজন পড়ে হোয়াটসঅ্যাপ করে দিন। আমি হোয়াটসঅ্যাপের অ্যান্সার ইউজুয়ালি করে থাকি, আমি রেসপন্স করি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? এরকম করুন, ফোনটা একটু অ্যাভয়েড করলে ভালো হয়, ঠিক আছে? এটা আমার অনুরোধ। আচ্ছা, যে বিষয়গুলো নিয়ে কথা বলার, আমি এখন লাইভের পরিমাণটা অনেকটাই কমিয়ে দিয়েছি, কারণ কাজ করতে গেলে লাইভ করা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে গলার সমস্যাও হচ্ছে, কথা বললে খুব কাশি হচ্ছে, কাশিটা এখনো যায়নি আমাকে ছেড়ে। তো আমরা কি করব, ঠিক আছে? আমরা কি করতে পারি, কি করলে কি ভালো হবে, সেই সম্বন্ধে একটা খুব ব্রিফ আলোচনা। মামলাটা কোন দিকে যেতে পারে, একাধিক মামলা চলছে এই মুহূর্তে, আপনারা সকলেই জানেন, ঠিক আছে? মানে একটা হচ্ছে 2016কে ফিরিয়ে আনার যে একটা প্রচেষ্টা, তার একরকমের কাজ চলছে। আবার এই যে SLST 2 সংক্রান্ত যে কাজকর্মগুলো চলছে, মানে SLST 2 সংক্রান্ত যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, সেটা পাওয়া যাবে কিনা, গেজেটটা আদৌ আনকনস্টিটিউশনাল কিনা, ঠিক আছে? এই সংক্রান্তও চলছে। মানে আমরা একেবারে মামলায় জেরবার, ঠিক আছে? তো সেই কাজগুলো করতে হচ্ছে আর কি, আপনারা সবাই জানেন। তো প্রথমেই ফ্রেশার্সদের যে জায়গাটা সেটা একটু বলে নিই। তার কারণ একজন 2016 মাস্টারমশাইয়ের ভিডিও, যদি তারা অবশ্যই ভুল করে দেখতে আসে, তো 2016 একজন মাস্টারমশাইয়ের ভিডিও তো তারা পুরোটা দেখবেন না। আপনার আমার দায়, আমাকে কিছু কথা আপনাদের অ্যাড্রেস করতেই হবে, আপনারা জানতে পারলে শুনতে পারলে ভালো। কারণ আপনারাও যে কাজগুলো করবেন তার দ্বারা, আমরা তো একটা টিম, আলটিমেটলি কেউ একটা কোথাও গিয়ে একটা মামলা করে দিলে তার জন্য অন্য একজনের সুবিধে অসুবিধে দুটোই হতে পারে। তো কাজেই আপনারা শুনবেন, আমি জানি আপনাদের শোনার প্রয়োজন আছে, আপনারা শুনবেন, কিন্তু তার আগের পার্টটা আগে বলে দেওয়া জরুরি। সেটা হচ্ছে যে এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে আছে, এক্সাম সংক্রান্ত জায়গা দুটো, 25 না 16, এটা একটা জায়গা তৈরি হয়েছে, আগে থেকেই হচ্ছিল, এখন আরো পরিষ্কার যে 2025 না 2016, ঠিক আছে? কোনটা হলে কার কি লাভ। ধরুন যদি A4 সাইড ভ্যাকেন্সিতে এক্সাম হয়, ঠিক আছে? আমি আবারও বলছি, A4 সাইড ভ্যাকেন্সি মানে A4 সাইড ভ্যাকেন্সি তা কিন্তু নয়, তার সঙ্গে আরও কন্ডিশনস ইম্পোজড হতে পারে, ঠিক আছে? 2016 রুল প্রযোজ্য হয়ে যেতে পারে, 2016 রুল প্রযোজ্য না হয়ে অন্য কোনো রকম রুল ফ্রেম তার সঙ্গে হয়ে যেতে পারে। যে ফ্রেমড রুলগুলোর কি বেনিফিট এবং কি সমস্যা সেটা আপনি জানেন না। ওটা একটা এমন পোর্শন যেটা এখনো, মানে সেটা একটা মিস্ট্রি, আমরা সেখানে এখনো ঢুকিনি, ঠিক আছে? আমরা এখনো 2025 গেজেটে দাঁড়িয়ে আছি, যেখানে যে বেনিফিটগুলো
এক্সপিরিয়েন্স টিচারদের অ্যাড্রেস করা হয়েছে, সেগুলো মানে দোজ ক্যান বি সিন, ঠিক আছে, সেগুলো আমরা জানি, দেখতে পাচ্ছি যে যারা এক্সপিরিয়েন্স টিচার, আমি আবারও বলছি একটা ভুল হয়ে যাচ্ছে, অনেক সময় উকিলরাও কোর্টে দাঁড়িয়ে ভুল করে ফেলছেন। যে বেনিফিটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু 2016 টিচারদের নয়, বেনিফিটটা দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্সদের। অল দ্য এক্সপিরিয়েন্স টিচার্স ইরেসপেক্টিভ অফ দ্য প্যানেল দে আর সিলেক্টেড, ঠিক আছে, মানে তারা কোন প্যানেল থেকে এসছেন, 2016 না 2011 না 2010, ডাজন্ট ম্যাটার, এভরি এক্সপিরিয়েন্স টিচার ইজ গেটিং আ বেনিফিট দ্যাট ইজ প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স, ফার্স্ট অফ অল এটা বুঝতে হবে, ঠিক আছে। ইনফ্যাক্ট সাবস্ট্যান্সিভ পোস্ট শো করতে পারলে অন্যান্য জায়গার মানে আমাদের এই গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল বাদ দিয়ে আরো অন্যান্য স্কুলের টিচাররাও পেতে পারেন, তাদেরকে সাবস্ট্যান্সিভ দেখাতে হবে জিনিসটাকে, ঠিক আছে। তো এটা শুধুমাত্র 2016 কোনো বেনিফিট কিন্তু নয়। এবার তো সেই বেনিফিটটা আমরা দেখতে পাচ্ছি, উই ক্যান সি ইট, যে এখানে বেনিফিট কি আছে। কিন্তু 2016 হিসেবে যদি আমরা একটা এক্সামের কথা বলি, যেটা অনেকেই এখন এই মামলাটা করার জন্য উৎসুক হয়ে উঠেছেন, 2016 যে এফোর্টসাইড ভ্যাকেন্সি, যেটা ছিল ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্টেও ছিল এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টেও ছিল ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি বলে, এবং তারপর আবার যে 17 তারিখের এর যে ডিরেকশন সেখানেও ছিল অ্যাজ এফোর্টসাইড ভ্যাকেন্সি। তো হোয়াট এভার ইট ইজ, সেই এফোর্টসাইড ভ্যাকেন্সি এলে তার রুলটা কিভাবে ফ্রেম হবে নোবডি নোজ। এই রুলটা কিন্তু ঠিক করবে আপনার এমপ্লয়ার, ঠিক আছে, মানে এই রুলটা, এবং যারা রেকমেন্ড করবে, রেকমেন্ডিং অথরিটিস, এসএসসি বা এরা, এটা মিলে এটা তারা ডিসাইড করবে, মানে গভর্নমেন্ট, সহজ কথায়, ঠিক আছে। এটা আপনার হাতে নেই, আপনি এফোর্টসাইড ভ্যাকেন্সি মানে আপনি এফোর্টসাইড ভ্যাকেন্সি চাইতেই পারেন, জাস্টিফাইড, জাজমেন্টে আছে, কিন্তু এফোর্টসাইড ভ্যাকেন্সি চাইলে তার সঙ্গে আপনি কি কি অ্যাডেড পাবেন, ঠিক আছে, প্যাকেজে কি কি আছে, এখন তো প্যাকেজ চলে, প্যাকেজটা আপনি জানেন না, ইয়েট টু এক্সপ্লোর, ঠিক আছে, এটা পরিষ্কার কথাটা বুঝেন। এবার 2025 হিসেবে যদি পরীক্ষা হয় এখন অবধি যেটা হচ্ছে, সেখানে টেকনিক্যালি পুরো পোস্টটাই কিন্তু ওপেন, মানে ভ্যাকেন্সিটা পুরোটাই ওপেন, ঠিক আছে, মানে কোনো ভ্যাকেন্সি কোনো পার্টিকুলার ক্যান্ডিডেটের জন্য কিন্তু ব্লক হয়নি। ভেরি ইন্টারেস্টিং। আমি একটা মানে র্যান্ডাম ফিগার দিয়ে ডিসকাস করছি, সাপোজ 20,000 ভ্যাকেন্সি, 20,000 ভ্যাকেন্সি, এইটা একেবারেই মানে আরো টিপিক্যালি আমরা ছাড়া আমি চাইব ফ্রেশার্সরা মন দিয়ে শুনুন, যদি তারা শোনে না দেও। তো সাপোজ 20,000 ভ্যাকেন্সি, 20,000 ভ্যাকেন্সি আছে। এবার 20,000 ভ্যাকেন্সি যদি থাকে, তাহলে আমি ধরে নিচ্ছি সেখানে হয়তো সাপোজ যদি 2016 জন্য হয়তো 8,000 ভ্যাকেন্সি ছিল, সাপোজ, মানে 2016 সালে 8,000 ভ্যাকেন্সিতে পরীক্ষা হয়েছিল, এর মধ্যে হয়তো ইন সার্ভিস 6,000, আর বাকি মানে 2,000 হয়তো টেন্টেড ছিল, তারা বাদ চলে গেছে, ঠিক আছে। এবার 2016 ভ্যাকেন্সি কিন্তু 8,000 মোট, ঠিক আছে, টোটাল 20,000 সিটে পরীক্ষা হচ্ছে, 2016 ভ্যাকেন্সি 8,000, টেন্টেড ছিল 2,000, তারা বাদ পড়ে গেছে, 6,000 ইন সার্ভিস আছে, এটা ধরে নিন সিনারিও, এটা ধরে নিন ডেটা। এক্সাম যখন হবে, ফ্রেশার্সরা কত সিট অকুপাই করতে পারে? টেকনিক্যালি দে ক্যান অকুপাই টোটাল 20,000, প্র্যাকটিক্যালি তারা হয়তো যে 6,000 ইন সার্ভিস আছেন সেই 6,000 ইন সার্ভিসের সঙ্গে হয়তো একটা জায়গায় গিয়ে পেরে উঠলেন না, তারা হয়তো 6,000 সিট বাদ চলে গেল, বাকি 14,000 সিট এফেক্টিভলি পেলেন। অ্যাকচুয়ালি 14,000 সিট নয়, তার বেশিই পাবেন, কারণ সব ইন সার্ভিসের কিন্তু সমান এক্সাম হয়নি, ঠিক আছে। এমন ইন সার্ভিস আছেন যারা অত্যন্ত খারাপ কন্ডিশনে ছিলেন, মেন্টালি, ফিজিক্যালি, আসন্ন প্রসবা মহিলারা ছিলেন, একেবারে ডিপ্রেশনে চলে যাওয়ার লোকজন ছিলেন। এমন লোকের সঙ্গে আমার কথা হয়েছে, আমি নাম এখানে বলবো না, যিনি পরীক্ষা হলে রোল নাম্বারের জায়গায় নিজের আধার নাম্বার করে ফেলেছেন, মানে এতটাই প্রেসারে তারা ছিলেন। তো ধরে নিন 6,000-এর মধ্যে হয়তো আরো 1,000 পেরে উঠল না, বাদ চলে গেল, তাহলে 5,000 মানে 20,000-এর মধ্যে 5,000 বাদ দিন, 15,000 সিট ফ্রেশার্সদের জন্য অ্যাভেলেবেল, ঠিক আছে। আমি একটা কম্পারেটিভ স্টাডি করছি, যদি এই 2025 গেজেটটা মেনে ফ্রেশাররা পরীক্ষা দেয়, যদি এফোর্টসাইড ভ্যাকেন্সি হয়, তাহলে 2016 সালের যে সিটটা সেটা প্যাক করে তুলে দেওয়া হবে,
অর্থাৎ ওই 8,000 সিট টেন্টেড ফেন্টেড যা ছিল সব ধরে ওই 8,000 সিট তুলে দেওয়া হবে 2016 ক্যান্ডিডেটদের জন্য। এফেক্টিভলি 12,000 সিট পেল ফ্রেশার্সরা। মানে টেন্টেড যারা কম্পিটি করতে পারছে না সেই সিটটা তো ফ্রেশার্সদের জন্য ওপেন, সেটা তারা পেল। প্লাস কিছু ইন সার্ভিস তো প্রেশারে আন্ডার পারফর্ম করবেই, সেটাও তারা পেতে পারত। যে মুহূর্তে ভ্যাকেন্সি ফ্রিজ হবে, এফোর সাইড ভ্যাকেন্সি ফ্রিজ হবে, ফ্রেশার্সদের লস বেশি, বিকজ তারা কিছু ইন সার্ভিসকে বিট করতে পারতো এবং টেন্টেডদের সিটটা তারা ক্লেম করতে পারত। সেটা তারা পাবে না। কারা আসবে ওই জায়গাটাতে? যে মুহূর্তে এফোর সাইড ভ্যাকেন্সিতে এক্সাম হবে, ক্যান্ডিডেচার ওই সময় 2016 ধরে ফ্রিজ হবে, ওই সিটটা কমপ্লিটলি উইল বি ফিল্ড বাই ওয়েটিং। তাদের জেনুইন দাবি, আমি অস্বীকার করছি না, জেনুইন দাবি। কিন্তু আলটিমেটলি ওই সংখ্যাটা যখনই, দেখুন আলটিমেটলি ফ্রেশার্সদের সঙ্গে ইন সার্ভিসদের পেরে ওঠা টাফ, ওয়েটিংদেরও পেরে ওঠা টাফ, এটা মেনে নিতে হবে, ঠিক আছে, এটা টাফ। এবার ইন সার্ভিসরা যারা আছেন তারা তাও প্রোটেক্টেড বাই 10 মার্কস, দে হ্যাভ আ মানে অ্যাটলিস্ট আর ডিফেন্স, ঠিক আছে, তাদেরকে একটা কর্ণের কবচ কুণ্ডল দিয়ে দেওয়া হয়েছে, তাদের একটা জায়গা আছে। ওয়েটিংদের তো সেটাও নেই। ওয়েটিংরা বেসিক্যালি ফ্রেশার্সদের সামনে নিরস্ত্র, ঠিক আছে, এত বছর পর তারাও তো পরীক্ষা দিচ্ছে, ফ্যাক্ট তারা পরীক্ষা দিচ্ছে, তাদের সঙ্গে ভালো হয়নি, আমি আবারও বলছি ভালো হয়নি, কিন্তু প্রত্যেকে নিজের জায়গা থেকে তার বেনিফিটটা ম্যাক্সিমাম করার চেষ্টা করবে। তো সেই হিসেবে যদি আপনি দেখেন এফোর সাইড ভ্যাকেন্সিতে 2016 রুলে যদি এক্সাম হয়, এফোর সাইড ভ্যাকেন্সি হলে 10 নম্বরের প্রোটেকশন চলে যেতে পারে, চলে যাবে ইনফ্যাক্ট, ঠিক আছে, এখন বুঝতে পারছেন না, চলে যাবে, ঠিক আছে। এবার সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আলটিমেটলি ওয়েটিংরা তখন ওই টেন্টেডদের ভ্যাকেন্ট স্পেসটা পাবে, প্লাস আবার খুব বেশি টেনশনে, খুব বেশি প্রেশারে যখন এক্সাম দেবে কিছু ইন সার্ভিস ছিটকে যাবেন, ঠিক আছে। আলটিমেটলি ওই বেনিফিটটা মানে চলে যাবে হচ্ছে ওয়েটিংদের কাছে, যে বেনিফিটটা এই 2025 ক্লাসে পরীক্ষা হলে আছে ফ্রেশার্সদের হাতে। এক, এফোর সাইড ভ্যাকেন্সির জায়গাটা বললাম, এফোর সাইড ভ্যাকেন্সিতে যদি এক্সাম হয় তো আর করার দরকার নেই, এক্সাম তো হয়েই গেছে, পরীক্ষাটা হয়েই গেছে। এবার সেই ডাটা শিট থেকেও বেসিক্যালি ভাগ করে দেওয়া যায়। আবার কেউ বলতেই পারে যে আমি তো জানতাম 10 মার্কস পাবো, আমি অ্যাকর্ডিংলি এক্সাম দিয়েছিলাম, বা যদি আপনি টোটালটাকে চেঞ্জ করেন তাহলে আবার পরীক্ষার জায়গা তৈরিও হতে পারে, সেটা কীভাবে বলা মুশকিল। তো অপশান দুটো, এক হচ্ছে যে এক্সামটাই হলো আবার, ঠিক আছে, সার্কাস, অথবা এক্সাম আর হলো না, ওইটাকে ধরেই করে দেওয়া হলো। যাই হোক, 1 নম্বর বেনিফিশিয়ারি ওয়েটিং অ্যান্ড নট কল ফর ভেরিফিকেশন, আর তারপর হচ্ছে ইন সার্ভিসরা, বিকজ তাদেরও ক্যান্ডিডেচার অনেকটাই সুরক্ষিত হলো, তারা সার্ভিসটা অন্তত ওখানে অনেকটাই সিকিওর করতে পারবে। ম্যাক্সিমাম লস হলো ফ্রেশার্সদের, ঠিক আছে, এফোর সাইড ভ্যাকেন্সিতে। আমি একদম যা হতে পারে পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনাদের গ্রুপে আলোচনা করে নেবেন, দেখবেন আপনাদের তো অনেক পরামর্শদাতা আছে, এবার সেখান থেকে ভেরিফাই করতে পারবেন। কিন্তু যেটুকু পরিষ্কার দেখা যাচ্ছে, ভ্যাকেন্সি ফ্রিজ করলে যারা 2016 ক্যান্ডিডেটস তারা বেনিফিটেড হবে, ঠিক আছে, প্রথমত। এইবার তাহলে ইন সার্ভিসদের ক্ষেত্রেও এফোর সাইড ভ্যাকেন্সি কম্পারেটিভলি কি সেফার? স্ট্রিম ওয়াইজ সায়েন্সের জন্য কম্পারেটিভলি সেফার, আর্টসের সিনারিওটা আমার কাছে ক্লিয়ার নয়। বেসিক্যালি ভ্যাকেন্সি সেম থাকেনি সায়েন্সের ক্ষেত্রে এবং ডিসেবলড ক্যান্ডিডেটসের ক্ষেত্রে, যেহেতু এটাতে আমরা একটা রিড করেছিলাম, আমরা জানি সায়েন্সের ক্ষেত্রে এবং ডিসেবলড ক্যান্ডিডেটসের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি শ্রিঙ্ক করে গেছে, কমে গেছে 2025 সালে, ঠিক আছে, কোন মন্ত্র বলে হয়েছে জানি না, কিন্তু কমে গেছে। ফলত তাদের জন্য এফোর সাইড ভ্যাকেন্সির কিছু সুবিধা আছে, ঠিক আছে। এবার আর্টসের ক্ষেত্রে ভ্যাকেন্সিটা বেড়েছে, কতটা বেড়েছে, প্রপোর্শনাটলি বেড়েছে কিনা আমি জানি না, তাদের ক্ষেত্রে সুবিধা অসুবিধাটা বলতে পারবো না। কিন্তু মুশকিল হচ্ছে অন্য জায়গায়। এই সুবিধা অসুবিধাটুকু বাদ দিলে, ইউর সার্ভিস হ্যাজ বিন রিকগনাইজড বাই দ্য অ্যাপেক্স কোর্ট। আপনার যে এক্সপিরিয়েন্সের 10 নম্বর, সেই এক্সপিরিয়েন্সের 10 নম্বর পরবর্তীকালে আপনাকে কিছু বেনিফিট দিতে পারে, ঠিক আছে, হুইচ ইজ রেকগনাইজড বাই দ্য অ্যাপেক্স কোর্ট। সুপ্রিম কোর্ট এটাকে রেকগনাইজ করেছে এবং ক্যালকাটা হাইকোর্টে সেটা নিয়ে চলছে। মোর ইম্পর্টেন্টলি আপনার এমপ্লয়ার আপনাকে এই নম্বরটা দিয়েছিল, ঠিক আছে, আপনার এমপ্লয়ার দিয়েছিল মানে বোর্ড এটা দিয়েছিল মানে
বা এসএসসি এটা দিয়েছিল এর মানে, এর অর্থ হচ্ছে যে আপনার এমপ্লয়ার আপনার 10 ইয়ার্স মানে 10 মার্কস এক্সপিরিয়েন্সে দিচ্ছে, মানে আপনার কন্টিনিউয়াস সার্ভিসকে কিন্তু তারা স্বীকার করছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমাদের জমা করতে হয়েছে, মানে ওটা একটা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় একটা অ্যানেক্সড ডকুমেন্ট। তাহলে আপনার যে সার্ভিস তার রেকগনাইজিং ডকুমেন্টটা ওরা নিয়েছে, আপনাকে তার করসপন্ডিং মার্কসটা ওরা অ্যাওয়ার্ড করেছে। অর্থাৎ এই চাকরিটা পেলে পরেও তো কিছু হ্যাজার্ডস আসতে পারে, তার একটা মানে তার একটা সলিউশন কিন্তু হয়ে আছে একরকমের বলতে পারেন। তো এটা হচ্ছে আপনার 2025 মডেলটার বেনিফিট। 2025 শুধুমাত্র আপনাকে 10 নম্বর দেওয়া হয়েছে তা নয়, তার সঙ্গে পরবর্তীকালে আপনার সার্ভিস কন্টিনিউয়েশন, পে প্রোটেকশন। দেখুন 7টা বছর আপনি কাজ করছেন, ঠিক আছে, তো 7টা বছর কাজ করছেন মানে আপনি 7টা ইনক্রিমেন্ট ড্র করেছেন। কেউ যদি হেডমাস্টার হতে চায় তাহলে তার হেডমাস্টার হওয়ার কাজটা অর্ধেকের বেশি হয়ে বসে আছে। যদি কেউ জুনিয়র হাই স্কুলের হেডমাস্টার হতে চায় তাহলে সে হতে পারে, অলরেডি 5 বছর কাজ করলে জুনিয়র হাই স্কুলের হেডমাস্টার হওয়া যায়। তো আলটিমেটলি তার কিন্তু অনেকগুলো বেনিফিট অ্যাড হয়ে আছে। সেই বেনিফিটটাকে লস করা মানে কি হওয়া জানেন? সেই বেনিফিটটা লস করা মানে কাদের সঙ্গে এক লাইনে কি দাঁড়ানো? যারা এই এক্সামের আনসাকসেসফুল ক্যান্ডিডেটস, ওয়েটিং অ্যান্ড নট কল ফর ভেরিফিকেশন। 2025 যে গেজেট সেটা আপনাকে কিন্তু শুধুমাত্র একটা এক্সপিরিয়েন্স 10 মার্কস দিয়ে আপনাকে মানে এক্সামটা পাওয়ার ক্ষেত্রে বেনিফিট করে দিয়েছে তা নয়, আপনাকে সার্ভিস লাইফেও একটা বেনিফিট দিচ্ছে, ঠিক আছে। হোয়ার অ্যাজ যদি আপনি এ4 সাইড ভ্যাকেন্সির দিকে যান, যদি এক্সপিরিয়েন্সটা লুজ করেন, ঠিক আছে, এ4 সাইড ভ্যাকেন্সির দিকে গেলে এক্সপিরিয়েন্সটা লুজ করলে আপনি কিন্তু ইউল বি মানে ওদের সঙ্গে এক লাইনে গিয়ে দাঁড়াবেন। যাদের হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাটা লড়ছেন তার মক্কেলদের সঙ্গে আপনি এক লাইনে গিয়ে দাঁড়াবেন। আপনার টোটালটাই উনি মুছে দিতে পারেন, একদম আবার শূন্য থেকে শুরু, ঠিক আছে, এবং সেটা ওনার জিত বলে আমি মানব। এবার উচিত অনুচিতের প্রশ্নে আমি যাচ্ছি না, কারণ আমি একটা পক্ষ নিয়ে নিয়েছি। আমি বিচারক নই, আমি তো পিটিশনার, আমি তো ফাইট করব। তবে আবারও বলছি, যদি এই কথাটা না বলি যে ওয়েটিং অ্যান্ড নট কল ফর ভেরিফিকেশনদের সঙ্গে অন্যায় হয়েছে, তবে মিথ্যে কথা বলা হবে। আমি এত বড় মিথ্যে বলতে পারবো না। ওদের সঙ্গে অন্যায় হয়েছে। আমাদের সঙ্গে অন্যায়টা কোথায় হচ্ছে না, একটা অন্যায়ের জাস্টিফিকেশন আরেকটা অন্যায় হতে পারে না। মানুষ এখন মানে বিচারটাকে খুব সহজ করে ফেলেছে, ঠিক আছে, এবং মানুষ বিচার যেটা করছে আর কি, মানে আমি তো দেখছি ফেসবুকে লিখছে বা কমেন্ট করছে বা হোয়াট এভার, আমার খুব অবাক লাগছে। আমারও কিছু বন্ধু বান্ধব, ইভেন আমার একজন মাস্টারমশাইকেও আমি দেখলাম, ঠিক আছে, তারা বুদ্ধিমান বিদ্বান লোক, ঠিক আছে, তাঁরা কেন একটা জাজমেন্ট কপি তুলে পড়ছেন না আমি বুঝতে পারছি না। পড়লেই তো অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। তারা মানে তাদেরকে আমি সম্মান করে এসেছি। তারা ফেসবুক হোয়াটসঅ্যাপের উপরে বেস করে কেন কমেন্ট করছেন আমার মাথায় ঢুকছে না, ঠিক আছে। সত্যি মানে তাদেরকে আমি কিন্তু এই চোখে দেখিনি। আমার নাম তো পল্লব, তো আমার পরে গ্রাহিতা কথাটা যোগ করলে একটা শব্দ হয় পল্লব গ্রাহিতা। পল্লব গ্রাহিতা কথাটা একটা অদ্ভুত মানে আছে আর কি, মানে যে কোনো বিষয়ে সুপারফিশিয়াল নলেজ। তো সুপারফিশিয়াল নলেজে তারা কেন রিলাই করছে না আমি জানি না। জাজমেন্ট কপি পড়লে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। এখন তো মানুষ মানে সবটাই খুব ওপর করে বেরোচ্ছে। যেমন প্রাইমারির যে 32,000 যাদেরকে রিলিফ প্রোভাইড করা হলো, ঠিক আছে, ক্যালকাটা হাইকোর্টে তাদেরকে রিলিফ প্রোভাইড করা হয়েছে। আমি যদি খুব ভুল না হই এই মামলা সুপ্রিম কোর্টে যাবে। তাদেরকে আমার মানে শুভেচ্ছা, তাদেরকে আমার ভালোবাসা। তার সঙ্গে এটাও বলবো তারা যেন চোয়াল শক্ত করে লড়াইটা ছেড়ে না দেন, কারণ যাদের সঙ্গে লড়াই তারা কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যাবে, ঠিক আছে। তো পয়েন্ট আমার সেটাও নয় আজকে বলার। পয়েন্ট হচ্ছে এটাই যে কোনো একটি কাগজ বা কোনো একটি মিডিয়া এই জাজমেন্টটা হওয়ার সঙ্গে সঙ্গে নিউজ করে দিল যে মানবিক কারণে এদের সকলের চাকরি রাখা হয়েছে, এবং সেটা ফেসবুকে মানে বোম ফাটার মতো ফাটলো যে মানবিক কারণে তাদের চাকরিগুলো আছে। কারণ আমার দুটো কথা, প্রথম কথা হচ্ছে শুধু মানবিক কারণে নেই। প্লিজ যান, একটা পিডিএফ অ্যাভেলেবেল, জাজমেন্ট কপি তুলুন, পড়ুন। শুধু মানবিক কারণে নেই, দে হ্যাড গ্রাউন্ডস, ঠিক আছে।
32,000 লোকের চাকরি এমনি এমনি নেই, এবং ক্যান্সেলও হতে পারে। ঠিক আছে, তারা কমপ্লিটলি রক্ষা পেয়ে গেছেন তাও নয়, ক্যান্সেলও হতে পারে। আমি আজকে 32,000 মামলা নিয়ে বলতে বসিনি, আমি জাস্ট একটা রিলেভেন্স ড্র করার জন্য বলছি। পয়েন্ট হচ্ছে এটাই যে আপাতত যে 32,000-এর চাকরি আছে, সেটা আছে তার ভ্যালিড লিগ্যাল গ্রাউন্ডস আছে, শুধু মানবিক কারণে নেই, প্রথম কথা। দ্বিতীয়ত, মানবিক কারণে আছে এটাকে যে হাইলাইট করা হচ্ছে, মানে যারা মানবিক ডিসিশন নিয়েছেন, আপনাদের কি এক্সপেকটেশন ছিল জাজ অমানবিক হবেন? আমাদের যে সিভিলাইজেশন, যে সোসাইটি, যে সিস্টেমটা, এটা তো মানবিক কারণে তৈরি। এটা আপনাদের কেমন ডিম্যান্ড যে জাজকে অমানবিক হতে হবে, জাজ কসাই হবেন? হওয়ার তো কথা নয়। মানে কেন হবেন? সিভিলাইজেশন কি জন্য? ঠিক আছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমি বলছি যে যারা অ্যাগ্রিভড, যারা চাকরি পাননি দুর্নীতির কারণে, তার প্রতিও মানবিক হতে হবে। সার্টেনলি 100 বার। যারা দুর্নীতির কারণে চাকরি পাননি তাদের প্রতি মানবিক হতে হবে, যারা এই প্যানেলে যোগ্য তাদের প্রতিও মানবিক হতে হবে। মানে যদি জাজমেন্ট এরকম হয় যে ওরা চাকরি পায়নি, তাহলে এদেরটাও কেড়ে নাও, এটা তো সেই অ্যান আই ফর অ্যান আই আর টুথ ফর আ টুথ হয়ে গেল। এটা তো যুদ্ধ, এটা বিচার কোথায়? তাহলে উভয় পক্ষে সামনাসামনি দাঁড় করিয়ে দুজনের হাতে বন্দুক দিয়ে দিন, ওয়েটিং আর নট কল ফর ভেরিফিকেশন, যে থেকে গুলি চালাক, এদিক থেকে যারা প্যানেলে তারা গুলি চালাক, যারা বেঁচে থাকবে তারা চাকরি করবে। আপনারা কি এইটা বলছেন? বাইরে দাঁড়িয়ে যারা কমেন্ট করছেন, যারা জাজমেন্ট কপি পড়ছেন না, সকলের চাকরি খেয়ে নিতে হবে। আরে সকলের চাকরি খেয়ে নেওয়াটা তো জাস্টিস নয়। জাস্টিস হচ্ছে যে যোগ্য সে থাকবে, যে অযোগ্য সে চলে যাবে। দুটো ভাগ, একটা অ্যাডমিনিস্ট্রেশন, একটা জুডিশিয়ারি। অ্যাডমিনিস্ট্রেশন অলরেডি অন্যায় করেছে, চাকরি চুরি হয়েছে, ঠিক আছে? তার মানে এই নয় জুডিশিয়ারি আরেকটা অন্যায় করে ব্যাক টু স্কোয়ার ওয়ান করে দেবে, যে তোরা অন্যায় করেছিস, আমরা দেখ আরো বড় অন্যায় করতে পারি। এটা সিস্টেমিক ফেলিওর, এটাও সিস্টেমিক ফ্রড। এটা আপনারা বুঝুন। যদি সুস্থ স্বাভাবিক মানুষ এটা বুঝতে না পারে যে একটা অন্যায়ের এগেনস্টে আরেকটা অন্যায়কে ফেলে দিলে সমাধান হয় না, তাহলে কি করে হবে বলুন? আমরা সামো স্যাডিস্ট হয়ে যাচ্ছি। আমি ভালো থাকতে পারবো না, বা আমি ভালো কিভাবে থাকবো সেটা আমাদের মাথায় কাজ করতে হবে। ভালো থাকা, এক্সট্রিমলি সরি, লাইনটা কেটে গিয়েছিল একটা কল এসে। দেখুন, আমি ভালো কিভাবে থাকবো সেটা আমাদের চেষ্টা করা উচিত, ঠিক আছে? এবার আমি ভালো কিভাবে থাকবো তার উপায় আমরা পাচ্ছি না, ফলত আমরা এই মুহূর্তে সমাধান খুঁজছি। আমি খারাপ আছি, ঠিক আছে, আমার থেকে খারাপ পাশের বাড়ির লোকটা আছে, তো আমরা এখানে চলে গেছি। এটা খুব খারাপ ব্যাপার। আমি ভালো থাকবো কিভাবে সেটার জায়গায় আমরা চেষ্টা করছি আমার পাশের বাড়ির লোকটা যেন আমার থেকে খারাপ থাকে, এটার মাধ্যমে আমরা একটা আনন্দ পাওয়ার চেষ্টা করছি। এটা খুব গন্ডগোলের জিনিস, ঠিক আছে? আরো সহজ এক্সাম্পল দিচ্ছি, হোপফুলি বুঝতে পারবেন। আমার অনেক বন্ধু আছেন যারা বুঝতে পারছেন না, যাদের কিন্তু এটা বোঝার মতো মেধা বুদ্ধি আছে। ধরুন আপনার একটা বাইক ছিল, বাইকটা চুরি গেছে, বাইকটা আপনি ফেরত পাচ্ছেন না। বলুন দেখি দোষটা কার? 1 নম্বরে চোরের দোষ, অবশ্যই অ্যাকসেপ্টেড, চোর চুরি করেছে, চোরের দোষ প্রথম, এতে কোনো সন্দেহ নেই। তারপর ওই সিস্টেমটার সঙ্গে তো আরো কিছু লোক জড়িয়ে আছে। পুলিশের দায়িত্ব ছিল না যে আপনার বাইক চোরটাকে ধরার? বাইক চোর ধরা ছেড়ে দিন, চোর তো ফেরত চলে এসছে, ঠিক আছে, আমি নাম টাম বলবো না, আবার সমস্যা আছে। এখন কোত্থেকে কি কেস হয় কেউ জানে না, ঠিক আছে? আর ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স তো আলাদা। সার্ভিস জুরিসপ্রুডেন্সে যে কারো চাকরি খাওয়া যায়, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে প্রমাণ না অবধি কিছু করা যায় না। তো যারাই জেলে ছিলেন, যারাই জেলের বাইরে এসেছেন, সবাইকে আমার নমস্কার, ঠিক আছে, আমি কারোর নাম বলছি না। কিন্তু পয়েন্ট হচ্ছে এটাই যে আপনার একটা বাইক ছিল, বাইকটা চুরি গেছে, বাইকটা আপনি ফেরত পাচ্ছেন না। আপনি তার জন্য থানা, পুলিশ, তারপর আদালত সব করেছেন। আপনি দেখছেন বাইকটা রাখা রয়েছে, বাইকটা একজনের কাছে রাখা রয়েছে, ঠিক আছে, আপনি বাইকটা ফেরত পাচ্ছেন না। এবার আমি একটা কথা বলুন, দোষ তো 1 নম্বরে চোরের, কোনো সন্দেহ নেই।
কিন্তু একদল লোক প্রতি মুহূর্তে এটা বলে চলেছে শুধু চোরকেই দোষ দাও, আর কাউকে দোষ দেবে না। কেন? আমি যদি আমার নিজের টাকায় কেনা, নিজের পরিশ্রমে অর্জন করা বাইকটা ফেরত না দিই, তাহলে তারপর পুলিশের দায় আসে না? যে পুলিশ তদন্ত করেছিল, এখানে সিবিআই পড়ুন, সিবিআই যে তদন্ত করেছিল তার দায় আসে না? তার ফেলিওর নয়? যে সিবিআই ভারতবর্ষের 150 কোটি লোকের দায়িত্বে আছে, তাই তো গোটা ভারতবর্ষে একটাই সিবিআই, তার দায়িত্ব 150 কোটি লোকের। সেখানে 13,000 15,000 লোককে ডেকে ইন্ডিভিজুয়ালি একটা ইয়ে করতে পারছে না, এক্সামিন করতে পারছে না। কদিন লাগতো? 6 মাস লাগতো, পারছে না। তারপর জুডিশিয়ারি যেখানে আপনি গেছেন, যেখানে আপনার বিচারটি পাওয়ার কথা, সে বলছে হ্যাঁ আপনি যোগ্য, আপনি আনটেন্টেড, সব ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয় সিস্টেমিক ফ্রডের জন্য পুরোটাই ক্যান্সেল। যা আবারও বলছি, চাকরি চুরি হয়েছে, এখানে নাম করেই বলছি, তৃণমূলের সরকার চাকরি চুরি করেছে, খুব ভালো কথা, তাদের দোষ আছে, আমরা সবাই একমত। যারা চাকরি হারা তারা আন্দোলন করতে, ভালো করে ভাবুন, সোশ্যাল মিডিয়াটা আন্দোলনের জায়গা নয়, তারা আন্দোলন করতে কোথায় গেছে? গভর্নমেন্ট বিল্ডিং এর সামনে গেছে, তারা আন্দোলন করতে গেছে এসএসসির সামনে, তারা আন্দোলন করতে গেছে বিকাশ ভবনের সামনে, তারা নবান্ন অভিযানও করেছে, তারা তো অন্য কোথাও যায়নি, তারা তো কোনো বিশেষ রাজনৈতিক দলের পার্টি অফিস ঘেরাও প্রোগ্রাম নেয়নি। তাহলে তাদেরকে আপনি বিশেষ রাজনৈতিক দলের বিরোধী বলে ধরে নিচ্ছেন কেন? তাদেরকে আপনি চটি চাটা বলে ধরে নিচ্ছেন কেন? দেখুন, মানুষের মনে অসহ্য যন্ত্রণা, যার একটা কাজ গেছে, যে একটা সিস্টেমের মধ্যে ছিল, তার অসহ্য যন্ত্রণা। তো সে সোশ্যাল মিডিয়ায় দুটো কথা বলতে পারে, আপনারাও তো বলছেন, একটা লোককে বলছেন হ্যাঁ চাকরি চলে গেছে, ঠিক হয়েছে, এটা কত বড় অসংবেদনশীলতা আপনাদের ধারণা নেই, ধারণা নেই আপনাদের, যে নিজের বাচ্চাটাকে কাল কি খাবার দেবে বুঝতে পারছে না। এই তো যোগ্য গ্রুপ সি গ্রুপ ডিরা আছে, 9 মাস তো বেতন বন্ধ, আপনারা জানেন ওদের কিভাবে চলছে, আপনারা মানুষকে নিয়ে এত চিন্তিত। তাহলে এইখানটায় দাঁড়িয়ে সেই লোকগুলো কোথায়, সোশ্যাল মিডিয়ায় কি বলেছে আপনি ছেড়ে দিন। সেই লোকগুলো প্রত্যেকটা আন্দোলন কন্ডাক্ট করেছে এগেনস্ট গভর্নমেন্ট। তারা কোর্টের নামে দু কথা, তারা কল আসছে মাঝে মধ্যে কেটে যাচ্ছে, এক্সট্রিমলি সরি, ঠিক আছে, যথারীতি এখানে তো আর ওয়াইফাই নেই, মোবাইল ডাটায় করছি, মাঝে মধ্যে কল ঢুকছে কেটে যাচ্ছে। তো পয়েন্ট হচ্ছে এটাই, যে লোকগুলোকে আপনারা বলছেন যে তৃণমূল বলে আপনারা আইডেন্টিফাই করে ফেলেছেন, সেই লোকগুলো সোশ্যাল মিডিয়ায় সবার প্রতি ক্ষোভ উগড়েছে, এবং উগড়ানোরই কথা। একটা লোক সে গিয়ে প্লিড করছে টোটাল প্যানেলটা ক্যান্সেল করে দিন, তার একজন তো সে বলবেই, কিন্তু তারা এতটাই সভ্য ভদ্র, তারা মাস্টার মশাই, তারা দিদিমণি, তারা স্কুলের ক্লার্ক, তারা গ্রুপ ডি, তারা একটা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, তারা কেউ আন্দোলন করতে কোনো পার্টিকুলার দলের অফিসের সামনে গেছে? তারা কেউ আন্দোলন করতে কোর্টের সামনে গিয়ে দাঁড়িয়েছে? না তো। তারা আন্দোলন করেছে এসএসসি, তারা আন্দোলন করেছে বিকাশ ভবন, তারা আন্দোলন করেছে নবান্ন অব্দি যাওয়ার চেষ্টা করেছে, পারেনি, চেষ্টা করেছে। তারা আলটিমেটলি কিন্তু লড়াইটা অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধেই রেখেছে, তার এগেনস্টই আন্দোলন করেছে। আপনারা কি আশা করেছিলেন আরো কিছু মানুষ মারা যাবে সুবল সোরেনের মতো? সেটা হয়নি বলে কষ্ট পাচ্ছেন, কি চাইছেন? তাদের দেখুন, যারা চাকরি পায়নি, আমি আবারও বলছি, তাদের প্রতি আমি সমব্যথী, তাদের প্রতি আমি সমব্যথী। আপনি যদি আমার ওয়ালটা স্ক্রল করেন, অন্তত আমি 2023 সাল 2022 সাল তাদের পরেই লিখে গেছি, টেন্টেডদের কাছ থেকে গালাগাল খেয়েছি, কিন্তু লিখে গেছি। কিন্তু পয়েন্ট হচ্ছে এটাই, আপনি এবার ভাবুন, দুটো সৎ ছেলের কথা ভাবুন, বা দুটো মেয়ের কথা ভাবুন, যারা সৎ। একজন টাকা দেয়নি, প্যানেলে চাকরি পেয়েছে পরীক্ষা দিয়ে, একজন টাকা দেয়নি, প্যানেলে চাকরি পায়নি। যে প্যানেলে চাকরি পায়নি তার প্রতি আপনার সহানুভূতি আছে, যে চাকরি পেয়েছে সে সৎ প্লাস বেটার মেরিট, এটা তার অপরাধ? কম মেরিট হলে ভালো হতো, প্যানেলের বাইরে দাঁড়িয়ে খিস্তি করতে পারত। আমি আবারও বলছি, আমি তার প্রতি সমব্যথী, কিন্তু যে বেটার মেরিট, প্রতি 10টা সিটে 1টা সিট পারচেজ ছিল, সেখানে সে জায়গা করে নিয়েছে, সে বেটার মেরিট বলে। সিবিআই ডাটাটা অবশ্যই গ্রহণযোগ্য, না হলে কোর্ট পাবলিশ করতে বলতো না।
কোর্ট বলেছিল ওএমআরটা পাবলিশ করে দাও, এখন আবার ঘুমিয়ে গেছে। 2025-এর ওএমআর বাইরে আসার কথা হচ্ছে, 2016-টা আনা যাচ্ছে না, কারণ আনলে পরিষ্কার হয়ে যাবে বিচার ব্যবস্থা ল্যাংটো, আনলে পরিষ্কার হয়ে যাবে ওএমআরটা বাইরে এলে, কারা ভালো ছিল কারা খারাপ ছিল পরিষ্কার হয়ে যাবে। এই যে কার্পেট বম্বিংটা হচ্ছে না, সবাইকে মেরে দাও, সবাইকে মেরে দাও, ঠিক আছে, সবাইকে মেরে দেওয়ার বিরোধিতা করবেন কোথায় বলুন তো? যখন প্যালেস্তাইনে বোমা পড়বে। দূর থেকে সোহাগ দেখানো খুব সহজ, প্যালেস্তাইনে বোমা পড়লে আপত্তি করবে। পশ্চিমবঙ্গে যখন বোমা পড়ছে 13,000, 14,000, 15,000 ফ্যামিলিতে, তখন চুপ করে বসে দেখবেন মজাটা, ঠিক আছে। অলরেডি বোমা পড়ে গেছে, আমি তো বলছি গ্রুপ সি গ্রুপ ডিদের মাইনে বন্ধ আজকে 8-9 মাস হয়ে গেল। কিভাবে ওরা আছে জানেন? ও তো আপনার ঘরের পাশে থাকে, জানেন কিভাবে আছে? ওদের কম্পিটিশনটা আরো টাফ ছিল, মাস্টারমশাই দিদিমণিদের নিয়ে কাজ, পরিষ্কার করে বলছি ওদেরটা আরো টাফ ছিল। এই যে 22 লাখ সংখ্যাটা শোনেন, 19 লাখ ওদের, ওরা 19 লাখের মধ্যে 6,000, 7,000, 8,000 সিলেক্ট হয়ে এসেছিল। ওখানে যারা ভালো তারা কতটা ভালো ভেবে নিন। আমরা তো 1.5-2 লাখে সব এসেছিলাম, 17,206 জন বোধহয় ছিলাম, ঠিক আছে। আর এই 22 লাখ সংখ্যাটা শোনাবেন না, 22 লাখ ভ্যাকেন্সি ছিল না, বারবার করে বলেছি 22 লাখ লোক চাকরি পেত না। এটা গভর্নমেন্ট পলিসি যে নেবে না, এটা গভর্নমেন্ট পলিসি, চাকরি দেবে না, ঠিক আছে। এখনো যে ভ্যাকেন্সি বেরিয়েছে, কত বেরিয়েছে? এত বছর পরে 35,000 ভ্যাকেন্সি বেরিয়েছে। আজকে 2 লাখ, 4 লাখ, 5 লাখ ফ্রেশার্স দেখতে পাচ্ছেন তো। যদি সব কটা ফ্রেশার চাকরি পায়, 5 লাখ পরীক্ষা দিয়েছে, সব ফ্রেশার চাকরি পেল, তাহলেও 4.5 লাখ লোক চাকরি পাবে না, তাই না? গভর্নমেন্ট পলিসি, ভ্যাকেন্সি অ্যানাউন্স হবে না, বেকারি থাকবে। তার জন্য যে লোকটা চাকরি করছিল নিজের যোগ্যতায় পেয়ে, তাকে লাথি মেরে বার করে দিলে কি লাভ হবে? কটা সিট পাবেন? এবং আমি বলছি যেটা হবে, এই প্রক্রিয়ায় কিছু ফ্রেশার্স তো চাকরি পাবে, কাল সেই ফ্রেশার্সটা আলাদা হয়ে যাবে বাকি ফ্রেশার্সদের থেকে। 4.5 লাখ লোক তো পাবে না, অ্যাকচুয়ালি তো আরো সংখ্যা কম, আমরাও কিছু পাবো, ঠিক আছে। আমি ধরলাম 20,000 লোক পেলো ওখান থেকে, 4,80,000 হয়তো পেলো না, বাকি 4,80,000, ইভেন যে পরীক্ষায় 2টো গোল পাকি এসছে, সেও বলবে এই 20,000-কে পয়সা দিয়ে পেয়েছিস। দোষ তাদের একার নয়, তৃণমূলের। তৃণমূল মানে সাফল্যের সঙ্গে একটা এমন জায়গায় নিয়ে গেছে নিজেদের রেপুটেশনকে, যে লোকে এখন জানে যে মানে চাকরি পেয়েছে মানে নিশ্চয়ই পয়সা দিয়ে পেয়েছে, ঠিক আছে। সমস্যা আমাদের হয়ে যাচ্ছে। এই যে ধরুন 32,000 লোক, যাদের ক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে 32,000 জালিমাল চাকরি করছে, যারা চাকরি করছে তারা কতটা বেদনার মধ্যে আছে জানেন? কতটা বেদনার মধ্যে আছে। যে লোকটা টোটো চালায় তাকে লোক এরমভাবে বলে না। টোটো চালানো খারাপ নয়, ঠিক আছে, যদিও রাস্তায় বাইক চালানোর সময় খুব একটা ভালো বলেও মনে হয় না, কিন্তু পয়েন্ট হচ্ছে এটাই যে লোকটা ওখানে একটা প্রপার এক্সাম দিয়ে চাকরি পেয়েছে, তাকে যখন শুনতে হবে, এবং তার কম্পিটিশনটা টাফ ছিল, একদল লোক সেখানে চাকরি পারচেজ করেছিল, তাকে বাদ দিয়েও চাকরি পেয়েছে, ঠিক আছে। তাকে যখন শুনতে হচ্ছে যে হ্যাঁ তোর তো চাকরিটা মানবিক গ্রাউন্ডে আছে, আপনাদের দাবিটা আমি বুঝতে পারি না, বিচারপতিকে কেন অমানবিক হতে হবে, ঠিক আছে, মানে এটা সত্যি বুঝতে পারি না। আর সেকেন্ডলি, আপনারা একটু জাজমেন্ট কপি টপিগুলো পড়ুন না। আপনারা তো পড়াশুনো জানেন, আপনাদের তো লেখাপত্র দেখে হয় আপনারা মনে হয় যে আপনারা সত্যি সব বোঝেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে কেন ডিসিশন নেন? আমার হয়তো মাস্টারমশাই ওই লাইভটা শুনছেন, আমি তাকেও বলছি, আপনার থেকে স্যার শিখেছি যে কোনো জিনিস এক ঝটকায় গ্রহণ করতে নেই, বিশ্লেষণ করে নিতে হয়। আপনি একটা ম্যাথামেটিক্সের মতো অ্যানালিটিক্যাল সাবজেক্ট পড়াতেন, আপনি কেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক থেকে ডিসিশন নিচ্ছেন যে মানবিক কারণে চাকরি থেকে গেছে? নেই। জাজমেন্ট কপি পড়ুন, ইংরেজি তো পড়তে পারেন, আপনার তো পিএইচডি আছে, পড়ুন, পড়ে দেখুন, জানুন। খুব বেদনা হয়। আমি 32,000 প্যানেলের মধ্যে নই, কিন্তু বেদনা হয়, ঠিক আছে। যারা এখানে আছে, আই রিপিট, দে আর বেটার মেরিট। বেটার মেরিট হওয়াটা অপরাধ নয়, বেটার মেরিট পড়ে তারা প্যানেলে আছে। হ্যাঁ, বাকিদেরও পাওয়ার কথা ছিল, অত্যন্ত অন্যায় হয়েছে, কিন্তু এরা কি পেয়ে অন্যায় করেছে? এই প্রশ্নটা আমার থাকবে, যারা পেয়ে অন্যায় করেছে কিনা। আর দ্বিতীয়ত, আর কারো কোনো দায় ছিল কিনা। আমি আবারও বলছি, তৃণমূল চাকরি চুরি করেছে, ওটা অন্যায়।
আপনার বাড়িতে চুরি হলো, আপনার বাড়িতে চুরি হওয়ার পর আপনি গেলেন পুলিশের কাছে, পুলিশ কোনো কোঅপারেশন করলো না। আপনি গেলেন আদালতে, আদালত কোনো কোঅপারেশন করলো না। বাড়ি ফিরে বুক বাজিয়ে বলবেন তো শুধু চোরের দোষ? আমাদের বেলা তো বলছেন তৃণমূলের দোষ, তৃণমূল ছাড়া কাউকে প্রশ্ন করা যাবে না। কিন্তু আমরা এটা ঝেলছি রোজ, আমরা বুঝে গেছি কার দোষ। 1 নম্বর দোষ যে চাকরিটা চুরি করেছে, 2 নম্বর দোষ যে সবকটা এভিডেন্স নিয়ে ঘরে বসে আছে। সিবিআই কি ভয়ঙ্কর জিনিস আপনাদের ধারণা নেই। আরজি করার ডাক্তারদের জিজ্ঞেস করুন, ওরা জানে। একটা মেয়েকে ভাবে ব্রুটালি মেরে ফেলা হলো, ওই মামলাটা না সিবিআইয়ের কাছে না গেলে যদি কলকাতা পুলিশ করতো, লজ্জায় ওরা কিছু বার করতো আজকে। খুব দুঃখের সঙ্গে বলছি, সিবিআই হচ্ছে এই। আর তারপরে কোথায় গেছে? দেশের সর্বোচ্চ আদালতের কাছে। দেশের সর্বোচ্চ আদালত সব দেখে শুনে চোখ উল্টে বললো, হ্যাঁ, স্যাংক্টিটি অফ দ্য প্রসেস, টোটালটা ক্যান্সেল। তাদের কাছে এমন ডকুমেন্ট আছে, ঠান্ডা মাথায় চিন্তা করবেন, দে আর সেগ্রিগেটিং ক্লাসেস। একদল লোককে বলছে যে টাকা ফেরত দাও, একদল লোককে বলছে যে না, টাকা ফেরত দিতে হবে না। এই তো এখন তো সবাই তো এখন আর্টিকেল 14-16 জেনে ফেলেছেন, সবাই এখন আর্টিকেল 14 জানে। আমার মেয়েটা 3 বছর বয়স, ও মনে হয় জানে। ঠিক আছে, ইকুয়াল ক্লাসেস, ইনইকুয়াল ক্লাসেস। একদল লোককে ডিউ টু ফ্রড বলা হলো টাকা ফেরত দাও, একদল লোককে বলা হলো না। ক্লাস ডিফারেন্স হয়ে গেছে। তারপর আপনি একদল লোককে বলছেন যে না, আপনাদের আর চাকরিটা করারও দরকার নেই। কি করতে চাইছেন? এইভাবে পলিটিক্যাল এজেন্ডাগুলো কি বিচার ব্যবস্থার মাধ্যমে সাকসেসফুল করা খুব দরকার। কি হচ্ছে জানেন, ভয়ঙ্কর একটা আমরা সামাজিক বিপদের দিকে যাচ্ছি। কি বিপদ? খুব সহজ করে বলি, আপনি একটা লাইন ক্রস করেন না কারণ আপনার কিছু জায়গায় ভরসা আছে। অ্যাডমিনিস্ট্রেশন, থানা, পুলিশ, বিচার, এগুলোতে ভরসা আছে বলে আপনাকে একটা লোক কিছু বললে আপনি হাতের সামনে একটা রড তুলে তার মাথায় বসিয়ে দেন না। আপনি আইন হাতে তুলে নেন না কারণ আপনি মনে করেন আপনার আইনের চাইতে আপনার যেটা মনে হয় উচিত, তার বাইরে একটা দেশের সংবিধান আছে, দেশের আইন আছে, যেটা অনেক বেশি শক্তিশালী, সে আপনাকে রক্ষা করবে। ধরুন যে ছেলেটা বা যে মেয়েটা কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, এই প্যানেলে প্রপারলি চাকরি পেয়েছিল, তার যদি চাকরি চলে যায়, দুটো বিপদ, দুটো আমি বলে দিচ্ছি, দুটো বিপদ। একটা হচ্ছে তার বিচার ব্যবস্থার প্রতি আস্থা চলে যাবে, আইনের প্রতি আস্থা চলে যাবে। তার পাশাপাশি আরও অনেক লোকের আইনের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা চলে যাবে। ঠিক আছে, এবং এর সমস্যা হচ্ছে যে এরপর আইন ভাঙার ক্ষেত্রে আপনারা আরো সহজ হবেন। তার থেকে বড় সমস্যা হচ্ছে তাকে তো নিজের পেটটা পালতে হবে। একটা লোক, তার বাড়িতে 4-5টা লোক, বুড়ো বাবা মা আছে, বউ আছে, বাচ্চা আছে, এর বাইরেও আরো কিছু প্রয়োজন আছে। এখন মূল্যবৃদ্ধি কোথায় গেছে আপনারা জানেন, ওষুধের বিল আছে, ডাক্তারের বিল আছে, ঠিক আছে, ইলেকট্রিকের বিল আছে, সব জায়গায় নানান রকমের ট্যাক্স পে আছে। ঠিক আছে, ট্যাক্স শুনে অবাক হবেন না, ইনকাম ট্যাক্সের কথা বলছি না, আপনি যা কেনেন তাতেই ট্যাক্স। ঠিক আছে, জিএসটি আসার পর আপনি একটা ঢেকুরও তুলতে পারবেন না ট্যাক্সের। এই লোকটা সাপোজ সে 60,000 টাকা আয় করতো, সে ফট করে জিরো, গ্র্যাজুয়াল নয়, ওইসব প্রাইভেটে যে চাকরি করে তার এক্সাম্পল দেবেন না, সে সেটা ডে 1 চুজ করেছিল আমি প্রাইভেটে যাব। তাদের লাইনে সুইচ আছে, তাদের লাইনে অনেক রকম অপশনস আছে। ঠিক আছে, তারা সে সেটা জেনেই গিয়েছিল। ওই অসংবেদনশীল এক্সাম্পলগুলো কাইন্ডলি দেবেন না। ঠিক আছে, আমি দেখেছি, আমরা এখন এমন লেভেলের স্যাডিস্ট হয়েছি, একজন মহিলা মারা গেছেন বিএলওর কাজ করতে গিয়ে, মারা গেছেন। ঠিক আছে, আপনি জানেন না তার আর কি কি লায়াবিলিটিস ছিল, আপনি কাজটা দেখতে পাচ্ছেন, তার বাইরে সেই মহিলার আর কি কি দায় দায়িত্ব আপনি জানেন না। একটা লোক আছে যে কমপ্লিটলি ফ্রি, তার ঘরের চানের জলটা অব্দি বউ গরম করে দেয়, তোয়ালাটা হাতের কাছে এগিয়ে দেয়, খাবারটা বেড়ে দেয়, সে যেভাবে ডিউটি করতে পারে, একজন মহিলা সে সেইভাবে নাই করতে পারে। আমাদের সমাজ এখনো মারাত্মকভাবে পিতৃতান্ত্রিক, তার কতটা চাপ আপনি জানেনই না। এবং সে লোকটা যখন মারা গেল, তার তলায় সেই ছবিটা শেয়ার করে আপনারা কমেন্ট করছেন যে প্রাইভেট চাকরিদের থেকে অনেক বেশি কাজ করতে হয়। আপনারা কমেন্ট করছেন যে প্রাইভেটে ফেলে দিলে এরা সব ঠিক হয়ে যেত। কোথায় যাচ্ছেন? এটা তো সেম জিনিস। আমি ভালো থাকতে পারছি না, আমি চেক করে নিচ্ছি আমার থেকে বাকিরা খারাপ আছে তো। কোথায় যাচ্ছেন? একটা মানুষের মৃত্যু নিয়ে উল্লাস করা যায়? শুধু পশ্চিমবঙ্গে মারা যায়নি, গোটা ভারতবর্ষে মারা গেছে। একটু স্ট্যাটটা নিয়ে দেখুন তো। অন্য কারোর খারাপে
আনন্দিত হবেন না। সেকেন্ডলি, যেটা বলছিলাম, এই যে লোকটা সৎ ছিল, নিজের মেরিটে চাকরি পেয়েছিল, যে লোকটাকে ফট করে একটা মানে সাডেন কাট অফ, একটা স্টেডি ইনকাম ছিল, 0 হয়ে গেল, সে লোকটাকে তো তার পরিবারের প্রয়োজনগুলো মেটাতে হবে। একজন সংস্কৃতর মাস্টারমশাই, সংস্কৃত 3rd ল্যাঙ্গুয়েজ, অথবা একজন বাংলার মাস্টারমশাই, তিনি হট করে কোন চাকরিটা পেয়ে যাবেন? 60,000 টাকার মাইনের, চলুন 60 লাগবে না 30, চলুন 30 লাগবে না 15। প্রাইভেট স্কুলে পড়ালে কত মাইনে দেয় আপনাদের ধারণা আছে? আমি বলছি না যে 15,000 টাকায় সংসার চলে না, আমি বলছি হট করে চলে না, কারণ ওই অনুযায়ী ও ওর প্ল্যানিংগুলো করে লিখেছে, ওর লায়াবিলিটিগুলো, ওর ফিনান্সিয়াল কমিটমেন্টগুলো ওই লেভেলে রেজড হয়ে বসে আছে। আপনি যে লেভেলে ইনকাম করেন আপনারটাও সেই লেভেলে উঠে বসে আছে, এটা কিছু করার নেই, ওটাকে হট করে টিউন করা যায় না। তাহলে লোকটা কি করবে? আমি বলছি কি করবে, ও ক্রাইম করবে, ও ক্রিমিনাল হবে, ও চুরি করবে, ও ডাকাতি করবে, এবং সেটা স্টেট প্রডিউসড হবে, সেটা জুডিশিয়ারি প্রডিউসড হবে। অ্যাডমিনিস্ট্রেশন প্লাস জুডিশিয়ারি ক্রিমিনাল তৈরি করবে। ওকে তো পেট চালাতে হবে, পেট তো কারো কথা শুনবে না। নিজের বাচ্চা যখন কাঁদবে তো কিছু করবে। কি করছেন আপনারা এগুলো? আপনারা এগুলো কিভাবে সমর্থন করতে পারেন? এই প্যানেলে যে চাকরি পেল, যেখানে সেগ্রিগেশন হয়ে গেল, এবার নতুন একটা টার্ম ওরা বার করলো, স্যাংটিটি অব দ্য প্রসেস। প্রসেসে শুদ্ধতা থাকতে হবে। আমার তো মনে হচ্ছে আমি সেই মনুবাদী সমাজে ফেরত চলে গেছি, সব শুদ্ধ 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 শুদ্ধ। প্রসেস কার জন্য? মানুষের জন্য। তো যদি মানুষ বেনিফিট ড্র করতে না পারে তাহলে প্রসেসের কি হবে দাদা? আমি আবারও বলছি, যারা ওয়েটিং, যারা চাকরি পাননি, যারা নট কল ফর ভেরিফিকেশন, দে আর অ্যাগ্রিভড, নো ডাউট দে আর অ্যাগ্রিভড, ঠিক আছে। বাট একজনের সমস্যা মেটানোর জন্য, একজনের কষ্ট দূর করার জন্য অন্যজনকে কষ্ট দিতে হবে, এটা জাস্টিফাইড কবে হয়ে গেল আমাদের সমাজে? এটা করার জন্য এত এত টাকা মাইনে দিয়ে এরকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে বিচার ব্যবস্থা দরকার আছে? দরকার নেই তো। দুটো বাচ্চা খেলছে, একটাই খেলনা, আপনি খেলনাটা নিয়ে হাত দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে দিলেন, এটা কেমন বিচার হলো? এটা করার জন্য বিচার ব্যবস্থার প্রয়োজন আছে। আমি আবারও বলছি, যে চাকরি চুরি করেছে তার দোষ, আমি কোথাও বলছি না তার দোষ নেই, কিন্তু শুধু তারই দোষ, আর কোথাও কারো কোনো দোষ নেই, এটা আমাকে আর সেল করবেন না। মামলাটায় ঢুকেছি, জাজমেন্ট কপি পড়েছি, অর্ডার কপি পড়েছি, মামলাটা কোন পথে কোন দিকে নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে পলিটিক্যাল এজেন্ডা বানানো হয়েছে, চোখের সামনে দেখেছি। প্লিজ ডোন্ট ট্রাই টু সেল দিস। এটা আমাকে বেচতে আসবেন না যে আর কারো দোষ ছিল না, সব দোষ তৃণমূলের ছিল। তৃণমূলের প্রথম দোষ ছিল বলুন, মানব, কারণ চাকরি চুরি করেছিল। তারপরের পার্টটা আর কারো কোনো দোষ নেই, এটা মানতে পারছি না। আমি দেখছি চোখের সামনে কি হচ্ছে, আমি দেখছি একটা অন্যায়কে জাস্টিস বলে সেল করার চেষ্টা করা হচ্ছে। এটা হতে দেবেন না। আমি বলছি, শিক্ষার বেসরকারীকরণ হচ্ছে, পরিষ্কার পরিষ্কার, ঠিক আছে, দুভাবে হচ্ছে। আপনি বলুন তো, যদি একটা ভালো ছেলে বা ভালো মেয়ে, একটা জায়গা কখন ফ্লারিশ করে জানেন? একটা জায়গা কখন ফ্লারিশ করে? যখন সেখানে ভালো লোকেরা ঢোকে। যেমন পলিটিক্স খারাপ হয়ে গেছে, কেন? পলিটিক্সে ভালো লোক যায় না, আপনারা তো জানেন। এডুকেশনটা ফ্লারিশ করবে কখন? যখন সেখানে ভালো ছেলে মেয়ে হবে। আমাদেরকে যেভাবে ল্যাংটো করে মাঝ রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, রাজপথ দিয়ে আমাদের উলঙ্গ করে নিয়ে যাওয়া হচ্ছে মাস্টারমশাই দিদিমণিদের। আপনার বাড়ির ছেলেটাকে পাঠাবেন একাডেমিক্সে? বলবেন জাগিয়ে স্কুলে মাস্টার হো, বলবেন জাগিয়ে কলেজে মাস্টার হো? কলেজ তো এমনি শুকিয়ে যাবে, কলেজকে অ্যাটাক করার দরকার নেই। আপনি গাছের গোড়াটা কাটুন। জেনারেল স্ট্রিমে এডুকেশন গোড়াটা কেটে দিন, যেটা স্কুল থেকে আসে, সেটা প্রাইমারি থেকে আসে। প্রাইমারিকে হত্যা করা হয়েছে, স্কুলকে হত্যা করা হচ্ছে, কলেজকে আর ওভাবে মারার দরকার পড়বে না। কলেজ এমনি শুকিয়ে যাবে, শুকিয়ে যাচ্ছে অলরেডি। কলেজগুলোতে দেখুন নেই, বাচ্চা নেই। কালকে আপনিই বলবেন যে তাহলে কলেজগুলো তুলে দাও। কি হবে বলুন তো? এই যে প্রাইম লোকেশনে সরকারি স্কুলগুলো দাঁড়িয়ে আছে, প্রাইম লোকেশনে সরকারি স্কুলগুলো দাঁড়িয়ে আছে, ওই বিল্ডিংগুলো কি হবে? আমি বলছি ফ্লিপকার্টের ওয়্যার হাউস হবে। আজ হাসছেন, কাল মিলিয়ে নেবেন। ফ্লিপকার্টটা ফর এক্সাম্পল বললাম, কেউ না কেউ পাবে ওটা।
ওটার অন্য কোনো ব্যবহার হয়ে যাবে। আচ্ছা, কি লাভ? আপনার বাচ্চা তো প্রাইভেট স্কুলে পড়ে, আপনি বলছেন আমি পল্লব দত্ত, আমি সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তিত, তার কারণ হচ্ছে আমি এখানে চাকরি করে খাই। একদম লাস্ট কনক্লুডিং পার্টে আসছি। পল্লব দত্ত সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছে, যদিও আমি অনেককাল ধরেই বলে আসছি, আপনারা আমাকে চিনতেন না তাই শুনতে পাননি। পল্লব দত্ত সরকারি স্কুল নিয়ে কথা বলছে, তার কারণ হচ্ছে পল্লব দত্ত সরকারি স্কুলে চাকরি করে খায়, না হলে এডুকেশন নিয়ে কোনো হেডেক নেই। দেখুন, আমরা তো সবই ফিনান্সিয়ালি মেজার করি, আমরা সবই না মানে অর্থনৈতিক ছাড়া আমরা লাভ দেখতে পাই না। একটা কথা বলুন, তা যদি আপনার একটি সন্তান থাকে, যে সন্তান প্রাইভেট স্কুলে পড়ে, তার পেছনে আপনার বছরে কত টাকা খরচ হয়? কত টাকা খরচ হয় বছরে? এমন কেউ আছেন যার সন্তান প্রাইভেট স্কুলে পড়ে, তার 50,000-এর নিচে খরচ হয়? হয় না। বছরে 50,000 টাকা খরচ আপনার হয়েই যায়। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট মাসে ধরুন আপনার হয়তো 1,500 করে খরচ হয় প্রতি মাসে। ঠিক আছে, সরকারি স্কুলে এই মুহূর্তে যদি 1 লাখ বাড়তি শিক্ষক নিয়োগ করা হয়, সরকারি স্কুলে এই মুহূর্তে যদি 1 লাখ বাড়তি শিক্ষক নিয়োগ করা হয়, আপনাদের প্রত্যেকের পকেটে এক্সট্রা কত করে ভাগ পড়বে জানেন? 500 টাকা মাসে। হিসেব করে নেবেন। পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 10 কোটি। ঠিক আছে, বেশি হবে, আমি রাউন্ডে 10 কোটি ধরছি পশ্চিমবঙ্গের জনসংখ্যা। আপনার বাচ্চাকেও ধরেছি। কেন ধরেছি বলুন তো? কারণ আপনার বাচ্চাও মানে খরচটা মাথা পিছুই ধরতে হবে। তার কারণ হচ্ছে আপনার বাচ্চার জন্য আপনি যে বেবি ফুডটা কেনেন বা যে সাবানটা কেনেন, তাতেও আপনি জিএসটি দেন। ঠিক আছে, তো মাথা পিছুই ধরুন, মাথা পিছু 500 টাকা খরচ বাড়বে। অ্যাকচুয়ালি 500 টাকাও বাড়বে না খরচ, 1 লাখ নতুন শিক্ষক নিয়োগ হলেও পুরো শিক্ষা ব্যবস্থার খোল নলচে বদলে দেওয়া যাবে, সব কিছু অপারেট করে দেওয়া যাবে, সব কিছু। আপনি একটা কথা বলুন তো, সরকারি শিক্ষা ব্যবস্থার বিপক্ষে কেন লোকেরা? আপনার তো বিপক্ষে হওয়ার কথা নয়, আপনার তো পক্ষে থাকা উচিত সাধারণ মানুষ হিসেবে। আপনি ছেড়ে দিন, এই দেশে, এই রাজ্যে, এই পৃথিবীতে যারা ক্যাপিটালিস্ট, যাদের কাছে টাকা আছে, তারা যা চায় তাই হয়। তারা সরকারি ব্যবস্থাগুলোর বিরুদ্ধে। সরকারি শিক্ষা, সরকারি স্বাস্থ্য, কেন বলুন তো? ভেবে দেখেছেন কোনোদিন? তার কারণ আমাদের ট্যাক্সেশন সিস্টেম, তার কারণ আমাদের গভর্নমেন্ট। আমাদের সরকারি ব্যবস্থাটা না খুব অদ্ভুত। সরকারি ব্যবস্থাটা, আমি জানি একটু অফলাইনে কথা বলছি, 2 মিনিট বলে নিই, কারণ অভিভাবকরা আমাদের সঙ্গে রিলেট করতে পারছেন না। অভিভাবকরা বুঝতে পারছেন না এই চাকরিহারা বদমাশগুলোর সঙ্গে আমরা কেন দাঁড়াবো পাশে, কেন সরকারি শিক্ষা ব্যবস্থার পাশে দাঁড়াতে হবে। আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আমি ডিটেল গভর্নমেন্ট এডুকেশন সিস্টেমে ঢুকবো না। আমি বলছি কেন, শুনুন। সরকার একটা বাফার সিস্টেম, জানেন? সরকার একটা ফোর্স মাল্টিপ্লায়ার টাইপের। কি করে গভর্নমেন্ট, আমি ট্যাক্স দিয়ে বোঝাচ্ছি। গভর্নমেন্ট কি করে, একটা টাকা মানুষের স্বার্থে খরচ করে দেয়, সাধারণ মানুষের স্বার্থে। পাবলিক হেলথ, পাবলিক এডুকেশন, সেখানেও খরচ করে। ঠিক আছে, এই পাবলিক হেলথ, পাবলিক এডুকেশনের টাকাটা কোত্থেকে নেয়? একটা বড় অংশ ট্যাক্স থেকে আসে। ইনকাম ট্যাক্স না, ইনকাম ট্যাক্স ছেড়ে দিন। ঠিক আছে, ইনকাম ট্যাক্স তো এলিট ক্লাসের লোকেরা দেয়। তার বাইরে ধরুন যে ট্যাক্সটা সবাই পে করে, জিএসটি। আপনি কোনো একটা প্রোডাক্ট কিনে আনলেন, আপনি একটা কোনো অন্য কিছু ব্যবহার করলেন, কোনো সার্ভিস ব্যবহার করলেন, তার জন্য আপনি ট্যাক্স দেন। এই ট্যাক্সটা কি আপনি আর আম্বানি সমান দেয়? না। আপনার ক্ষমতা, আপনি 50,000 টাকা জিনিস কেনেন, আপনি 50,000 টাকার জিনিস কেনেন, আপনি তার উপরে ট্যাক্স দেন। ও হয়তো রোজ 5 কোটি টাকার জিনিস ব্যবহার করে, তো সেই লেভেলে ট্যাক্স দেয়। ওর এটা গায়ে লাগে যে ও এত কনজামশন করছে, তার জন্য এত টাকা ট্যাক্স জেনারেট হচ্ছে, আর সেই ট্যাক্সটা আপনার পেছনে সরকার খরচ করে দিচ্ছে। কোথায়? একটা সরকারি স্কুলে, একটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থায়, যেখানে ওর ছেলে আর আপনার ছেলে পাশাপাশি বসবে, এটাও মেনে নিতে পারে? সরকারি ব্যবস্থাটা চলে যাওয়া মানে একটা সাম্যাবস্থান, একটা সকলের সমান অবস্থা উঠে যাওয়া। গভর্নমেন্ট আছে, ও আপনাকে প্রোটেক্ট করে রেখেছে। ঠিক আছে,
আপনি 500 টাকা এক্সট্রা খরচ করে 1 লাখ শিক্ষক, আমি বললাম তো, অ্যাকচুয়ালি 500 আপনার খরচ পড়বে না। কেন বলুন তো? কারণ আমি তো সকলের মাথা পিছু সমান খরচ লাগিয়েছি। অ্যাকচুয়ালি তো কনজামশন সমান নয়। পশ্চিমবঙ্গ ধরুন যারা বড় বড় লোক আছে, গোয়িং কাজ, সে তো অনেক বেশি কনজামশন করে, তার কাছ থেকে ট্যাক্স অনেক বেশি আসে। অ্যাকচুয়ালি আমরা যারা কমন পিপল, যাদের বাচ্চারা সরকারি বা বেসরকারি যে কোনো একটা স্কুলেই পড়তে পারে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে আমূল পাল্টে দিতে আপনার পকেট থেকে 100 টাকা লাগবে মাথা পিছু। ঠিক আছে, আমি ডিটেলে যাচ্ছি না, এই পার্টটা অনেক বড়, আমার প্রয়োজন নেই এই মুহূর্তে যাওয়ার। কিন্তু আমি বলছি এটাই, যে আজকে আমাদের যে কন্ডিশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, একটা ভালো ছেলে, একটা ভালো মেয়ে, সে আর সরকারি স্কুলের মাস্টারমশাই দিদিমণি হতে আসবে? আমারই তো ইচ্ছে করে না। আর রোজ এত অসম্মান, রোজ এত প্রশ্ন কেন হব বলুন? অন্য কিছু তো হতে পারতাম। আমাদের প্রত্যেকের কাছে সেই চয়েসটা ছিল, আমরা একটা চয়েস করেছি, আমরা একটা কাজ করতে এসেছিলাম। ঠিক আছে, এবার সেখানে দাঁড়িয়ে আমি এটাই বলতে পারি যে ভালো ছেলে মেয়েদের সাপ্লাই লাইনটা যদি কেটে যায়, তাহলে শিক্ষা ব্যবস্থাটা মরে যাবে। যেমন স্বাস্থ্যটা মরে গেছে বা যাচ্ছে, তেমনই শিক্ষা ব্যবস্থাটা মরে যাবে। তার বেনিফিট কোনোদিন, যদি কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠান মরে যায়, তার বেনিফিট কোনোদিন মানে মানে কি বলবো, তার পরিণতিটা ভালো হতে পারে না। তার বেনিফিট অলওয়েজ সাধারণ মানুষের কাছে যায়, সাধারণ মানুষকে টার্গেট করি এটা বানানো। যাই হোক, আমি আর সেই এন্ডে যাচ্ছি না, আমি মামলার এন্ডে ফেরত চলে আসি। আমার ওইটা আলোচনা করার উদ্দেশ্য নয়, আমি জাস্ট একটা জায়গা বলা যে আপনারা বুঝতে পারছেন না, আপনারা নিজেদের কবর নিজেরা খুঁড়ছেন। আমরাও বুঝিনি, আমি নিজেকে দায়ী করি। যখন ওয়েটিংয়ে ছেলে মেয়েগুলো রাস্তায় বসছিল, আমি ফেসবুকে লিখেছি, হ্যাঁ আমার কিছু সমস্যা ছিল সেই মুহূর্তে, একটা অন্যরকম অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, না হলে হয়তো আমি যেতাম তাদের কাছে। মায়ের একটা অসুস্থতা ইত্যাদি নানান রকমের সমস্যা ছিল, বাট স্টিল আমি ফেসবুকে লিখেছি। আমার তো অপরাধ আছে, আমি ফেসবুকে লিখেছি, আমি তাদের পাশে গিয়ে দাঁড়াই। বুঝুন সমস্যাটা। ওয়েটিংদের যারা ন্যায্য, তাদের সমস্যার দিন আমরা ওখানে ছিলাম না, এটা অন্যায় হয়েছে। অন্যায়টাকে অন্যায় বলে মেনে নিতে হবে। আমরা ওদের সঙ্গে কানেক্ট করতে পারেনি, নিজেকে কানেক্ট করতে পারেনি, তার ফলশ্রুতি আমরা ভোগ করছি। আমরা যখন মামলা করছিলাম, লড়ছিলাম, গেজেট চ্যালেঞ্জ করছিলাম, অ্যাফোর্ড সাইড ভ্যাকেন্সি চাইছিলাম, নানা কিছু করছিলাম, তখন ফ্রেশার্সরা শান্ত হয়ে বসছিল। ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়েও আমরা গেছি পদে পদে, বারবার। ঠিক আছে, তখন ফ্রেশার্সরা শান্ত হয়ে বসছিল, পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিল। আজকে তারাও স্টেক হোল্ডার, এবার তারা বুঝতে পারছে ভুল হয়ে গেছে। এই ফ্রেশার্স, এই আমরা, এই ওয়েটিং, এর পরে কে জানেন? এন্ড লাইনে, মানে একদম লাস্টে যে কনজিউমার আছে, কে? বাচ্চাগুলো। বাচ্চাগুলো কালকে অ্যাফেক্টেড হবে। আপনি ঘরে বসে দেখছেন, আপনি রাস্তাতেও আসেননি, আপনি অনুগ্রহ করে একটা কথা লেখেননি অন্তত আপনার ওয়ালে গিয়ে। এখন সোশ্যাল মিডিয়া একটা প্রভাব তৈরি করে, আপনি একটা কথা আপনার ওয়ালে গিয়ে লেখেননি, যেটা হচ্ছে এটা বিচার নয়, এটা সার্কাস। যখন যোগ্য অযোগ্য পাওয়া গেছে, যখন টেন্টেড আনটেন্টেড পাওয়া গেছে, যখন সেটা একটা এমন নথি, যে নথিটাকে কোর্ট বলছে পাবলিশ করে দাও, সুপ্রিম কোর্ট বলছে ওএমআরটা পাবলিশ করে দাও, তার মানে এটা তো গ্রহণযোগ্য নথি, তার ভিত্তিতে সেগ্রিগেশন করা যেত। যখন এটা করা হয়নি, এই পুরো প্রক্রিয়াটায়, অর্থাৎ বেসিক্যালি সামহাউ কোনো বিশেষ এজেন্ডা নিয়ে টোটাল প্যানেলটাকে ক্যান্সেল করা হয়েছে, আবার তার বিরুদ্ধে মামলা হচ্ছে, আবার লড়াই হচ্ছে। যাই হোক, আপনি ছেড়ে দিন, যাই হোক, সেটা আমি ঢুকছি না। আপনি মাথায় রাখবেন, আজ থেকে 20 বছর পরে আমি দেখতে পাচ্ছি না একটা ভালো ছেলে স্কুলে পড়াতে যাচ্ছে। এই লসটা কার? এআই দিয়ে পড়িয়ে নেবেন? সম্ভব? সম্ভব? স্কুলে কি হয় জানেন? এখন ইভ্যালুয়েশন সিস্টেম কোথায় গেছে জানেন? জানেন যে বাচ্চার সৃজনধর্মিতাটাও মাপতে হয়, অ্যাটলিস্ট চেষ্টা করতে হয় মাপার। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সহমর্মিতা, ফরমেটিভ ইভ্যালুয়েশন বলে একটা ব্যাপার আছে, জানেন? ওটা এআই দিয়ে কিভাবে করাবেন? খুব সহজ করে বলছি, যেটা হচ্ছে ভয়ঙ্কর খারাপ হচ্ছে। এবং ভয়ঙ্কর খারাপ হচ্ছে এই কারণে, আমাদের সহনাগরিকরা আমাদের সঙ্গে নেই। আমাদের সহনাগরিকরা প্রতি পয়েন্টে এসে লাইন টেনে দিচ্ছে, সরকারি ভার্সাস বেসরকারি। সরকারির মধ্যেই কত ভাগ। ডাক্তার মনে করে মাস্টার কাজ করে না, মাস্টার মনে করে ব্যাংকার খালি গেলে বলে লিঙ্ক নেই, ব্যাংকার মনে করে যে অমুক প্রফেশনাল লোকটা কাজ করে না। প্রত্যেককে খিস্তে হচ্ছে।
প্রাইভেট গভর্নমেন্টকে খিস্তে হচ্ছে, ঠিক আছে। তারা মনে করছে তারাই সব থেকে একটা টাফ জোনের মধ্যে আছে, প্রত্যেকের টাফ জোনের মধ্যে আছে। দেখুন, আপনি কোন জোনে আছেন, কি কাজ করেন পরের কথা, সেটা আপনার চয়েস ছিল, আপনার চয়েস, আপনার মেরিট, আপনার পরিশ্রম, আপনি সেগুলো দিয়ে তৈরি হয়েছেন। যে সরকারি ক্ষেত্রে কাজ করে সে কতটা ইমেন্স প্রেশারে কাজ করে আপনি জানেন না। যিনি প্রাইভেটে কাজ করেন তাকে রাজকুমার রায় হতে হয় না, তার বডি পোলিং বুথ থেকে 2 কিলোমিটার দূরে রেল লাইনে পাওয়া যায় না। তো প্রত্যেকটা জবের ভালো খারাপ আছে, এটা আপনাকে জানতে হবে, এটাকে আপনাকে মানতে হবে। কিন্তু পয়েন্ট হচ্ছে এটাই যে আমি কোনো দিন একজন বেসরকারি কর্মী, একজন স্বনিয়োজিত কর্মী তার দুর্ঘটনায়, তার বিপদে আনন্দিত হইনি, এটা হতে পারি না আমি একজন সংবেদনশীল নাগরিক হিসেবে। যখন চাষিরা কৃষি বিলের জন্য লড়ছিল, রাস্তায় বসছিল, আমি যাদের সঙ্গে ছিলাম, এখান থেকে হলো, ঠিক আছে। তো এটা মাথায় রাখুন, যেটা হচ্ছে এটা ভালো হচ্ছে না। যারা আজকে এই কন্ডিশনে আছে এটার জন্য 20 বছর পর তো আপনি তো টাটা বিড়লা আম্বানি এই লেভেলের লোক নন যে তলার লেভেলে যা খুশি হোক আপনি আরামে থাকবেন। আপনি থাকবেন না। আপনার আশপাশটা, যদি আপনি একটা ভালো লোক, আপনি একটা ভালো চাকরি করেন, আপনি একটা ভালো বাড়িতে থাকেন, কিন্তু আপনি টাটা বিড়লা আম্বানি লেভেল তো নন। যদি আপনার সোসাইটিটা আলটিমেটলি সমাজ বিরোধী, বদমাশ, খারাপ লোক দিয়ে ভরে যায়, সেটাই হবে। এডুকেশন সিস্টেম ফল করলে সেটাই হবে। যদি এডুকেশন সিস্টেমটা কি বলুন তো, আপনার ওই মানে কম্পিউটারের অ্যান্টিভাইরাসের মতো, আপনার শরীরের অ্যান্টিবডির মতো, ও আছে বলে টোটাল সিস্টেমটা কিন্তু মেনটেন হয়ে চলেছে। একটা লোক, একটা বা 10টা লোক একটা লোককে একটা জায়গায় অসহায়ের মতো একা পেয়েও কিছু করে না, তার কারণ তাকে প্রথমে একটা মরাল একটা বাঁধন তাকে ছিঁড়ে বেরোতে হয়, সেটা সিস্টেম আপনার ভেতরে দেয়। আপনি বলুন না, আপনি তো বড়দের মুখে আলোচনা শোনেন, আপনি নিজেও দেখেছেন আজ থেকে 20 বছর আগে যে সমাজটা ছিল এখন সেটা আছে? অপরাধ বেড়েছে না কমেছে? কি জন্য হচ্ছে এগুলো? একটা সোশিও ইকোনমিক ফ্যাক্টর তো আছেই। তার পাশাপাশি এডুকেশন সিস্টেমের একটা ভয়ঙ্কর একটা বিপদ ঘটছে, ঠিক আছে। সরকারি ক্ষেত্রে মাস্টারমশাই নেই যথেষ্ট সংখ্যায়, ক্লাস নেই, মাস্টারমশাইদের আপনারা নামিয়ে এনেছেন একেবারে, মানে কি বলবো, তাদের কোনো সম্মান নেই, ঠিক আছে। মাস্টারমশাই দিদিমণিদের তাদেরও দোষ আছে, আমি অস্বীকার করছি না। বাট তার বাইরে আমরা যেটা করে ফেলেছি যে সরকারি কর্মচারী মানেই কাজ করে না, মাস্টারমশাই দিদিমণি মানেই স্কুলে গিয়ে ঘুমায়, ঠিক আছে। সরকারি ডাক্তার মানেই হচ্ছে বিনা কারণে টেস্ট লেখে। আমরা করি তো, আমরা আমাদের বাচ্চাদের সামনেই আলোচনা করি। আমি মাস্টারমশাই, আমি কিন্তু বাচ্চার সামনে কোনোদিন সামলে বলি না, আমি বলে দিই যে হ্যাঁ তো গেলেই অ্যালোপ্যাথি ডাক্তার 14টা টেস্ট লেখে, বলে দিত। আমি একবারও ভাবি না এই যে একটা কমেন্ট আলটপকা করলাম শিওর না হয়ে, তার জন্য ওর কি হলো। এবার সোশ্যাল অবক্ষয় হচ্ছে, হতে হতে আমরা যেখানে এসেছি, আপনি যে যতটা পরিমাণ অপরাধ, চারপাশে যা পরিবেশ দেখছেন সেটা বাড়বে। তার কারণ আপনার যেখানে বাঁধ হয়ে ওঠার কথা, আপনি বাঁধ হয়ে উঠছেন না। এবার সময় এসেছে অন্তত সরব হওয়ার, সরব হন, ঠিক আছে। এডুকেশন সিস্টেমটাকে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে, আমাদের যা হবে হবে, ঠিক আছে। কিন্তু সমস্যা সেটা নয়, আপনি এই সোসাইটি ছেড়ে চাঁদে চলে যাবেন না। আপনার এলন মাস্কের লেভেল নেই। আপনি চালাতেন স্প্লেন্ডার, একটু বড় লোক হবেন, একটা 4 চাকা কিনবেন, ব্যালন নিয়ে ঘুরবেন, এর বেশি লেভেল হবে না। এই অপরাধ, এই সব কিছু দায়রার ভেতরে আপনি থাকবেন, আপনার জীবনটা এর ভেতরে কাটবে। যদি সামাজিক অবক্ষয় হয়, যদি সমাজটা প্রোন টু ক্রিমিনালিটি হয়ে যায়, ঠিক আছে, তাহলে তার দ্বারা কিন্তু আপনি প্রভাবিত হবেন। এই ম্যাল প্র্যাকটিসগুলো আমাদের বন্ধ করতে হবে। একটু আপনারাও এগিয়ে আসুন, ঠিক আছে। আপনাদের সাহায্যের আমাদের প্রয়োজন আছে, আমাদের জন্য নয়, নিজের জন্য এগিয়ে আসুন। ওয়েটিংদের বিপদে আমরা যাইনি, তখন বুঝিনি। আমি যাইনি বলছি, আমার কি পরিস্থিতি ছিল পরের কথা, কেউ তো যায়নি। তো আমি পরিষ্কার বলছি, আমরা যাইনি, অন্যায় করেছি। আজকে বিপদ আমাদের অব্দি এসছে। ফ্রেশার্সরা আসেনি তখন, তারা বসে পড়াশোনা করছিল। আজকেই 10 নম্বর নিয়ে এত ক্যাঁচাল, এত সমস্যা, ভ্যাকেন্সি বাড়ানো, তাদের উচিত ছিল আমাদের জয়েন করা, তারা বোঝেনি তখন। এর পরের ধাপটাই অভিভাবক, একদম শেষ ধাপে দাঁড়িয়েছে। মুখ লুকিয়ে কাটাবেন না, ঠিক আছে। মানে ওই উট পাখি যেরকম মাথাটা বালিতে ঢুকিয়ে দেয়, তাতে বাঁচা যায় না, ঠিক আছে। আর আবারও বলছি, কোনো বিশেষ ব্যক্তি মানে কোনো রাজনৈতিক দল নয়। আমি ধরে নিচ্ছি না বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইকুয়াল টু সিপিআইএম,
এটা হয় না। তো তাদের স্ট্যান্ড কি আমি জানি না, আমি কোনো রাজনৈতিক দলের কথা বলতে এখানে বসিনি, কিন্তু 2023 সাল অবধি উনি আমার কাছে শ্রদ্ধেয় ছিলেন ভীষণ, অ্যাজ আ লয়ার এখনও আছেন। ইজ আউটস্ট্যান্ডিং, মানে বলা শুনুন ভাল লাগবে, ঠিক আছে। অপোনেন্ট টিমে খেললেই তো আর ব্যাটসম্যান খারাপ হয়ে যায় না। ব্রায়ান লারা যখন খেলে তখন তো ভারত হেরেছে, বাট লারা ভালো ব্যাটসম্যান, মানতেই হবে। তো বিকাশবাবু একটা সময় অবধি যা করেছেন, এই যেভাবে এটাকে খুলেছেন, মানে এই দুর্নীতিটাকে, সেটাকে আমি রেসপেক্ট করি। 2023-এর পরে ওনার যে মোটো হয়েছে, যেদিক দিয়ে উনি টোটাল প্যানেল অ্যাবলিশনের দিকে গেছেন, সেটাকে আমি মানতে পারি না, সম্মান করার জায়গায় নেই। আমি তার বিরুদ্ধে লড়াই আমাকে করতেই হবে, কারণ আমি দেখতে পাচ্ছি বেটার মেরিট হওয়াটা এখন অপরাধ হয়ে যাচ্ছে। আবারও বলছি, দুটো ছেলে পরীক্ষা দিয়েছিল, চাকরি পায়নি, বা দুটো মেয়ে। যে বেটার মেরিট সে প্যানেলে এসছে, যে নয় সে বাইরে গেছে, সেও সৎ, আমি অস্বীকার করছি না, সে সিস্টেমের শিকার। কিন্তু ওকে জাস্টিস পাইয়ে দেওয়ার নাম এটা নয় যে এই চাকরিটা খেয়ে নিতে হবে, এটা নয়, এটা হতে পারে না। কম্পিটিটিভ এক্সাম এরকম জিনিস নয় যে আমি বলছি সকালের শিফট বিকেলের শিফটে রেজাল্ট পাল্টে যাবে। আপনি 7 বছর পরে বলছেন আবার পরীক্ষা দাও, 10 বছর পরে বলছেন আবার পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার পর বলছেন একটা নোটিশ বার করে দিচ্ছেন, পরীক্ষা দিয়েছো ভালো কথা, আমরা কিন্তু শিওর নই যে এটার মাধ্যমে রিক্রুটমেন্ট হবে কিনা। ঠিক আছে, দেখেছেন তো, যারা দেখেছেন তারা জানেন, স্কুল সার্ভিস কমিশন নোটিশ লটকেছে, সেটা জাজের কথায়, নিজের কথায় নয়, যে ঠিক আছে পরীক্ষা দিয়েছো খুব ভালো কথা, এরপর কি হবে আমরা জানি না, 31 ডিসেম্বরের পর স্যালারি বন্ধ হয়ে যাবে। এই লোকগুলোকে সিকিউর করার দায়িত্ব কার? বেটার মেরিট হওয়া কি অপরাধ হয়ে গেল? খুব সহজ করে বলছি, কি করতে চাইছি, কর্তব্যে আসি। 1, A4 সাইড ভ্যাকেন্সির মামলা আলটিমেটলি এক্সাম রিলেটেড থিং। A4 সাইড ভ্যাকেন্সির মামলা করে ফিরে আসার যে পরিকল্পনা, সে পথটা পরীক্ষার দরজা হয়েই আসে। ন্যায্যভাবে পরীক্ষা দিয়েছিলাম, চুরি চামারি করিনি, সেই চাকরিটাই ফেরত আমি চাইছি। ঠিক আছে, এটা আমার সম্মানের ব্যাপার, এটা শুধুমাত্র ভাত ডালের ব্যাপার না, ঠিক আছে। তো কাজেই একটা মামলা করব, কি করব তার ধারণা আপনাদের আছে, সেটা এখানে আলোচনা করছি না। তার কারণ শাওন যে হ্যাটস অফ টু হিম, ও যা করেছে মানে জবাব নেই, ঠিক আছে। তো শাওন যে জাজমেন্টটা নিয়ে এসছে, যে অর্ডারটা, যে ডিরেকশনটা নিয়ে এসছে, সেটা একটা হিন্ট দিচ্ছে, যে একটা বন্ধ দরজা খুলতে পারে অন্যভাবে। নক করে দেখব, যখন আবার লোয়ার কোর্টের একটা জায়গা আছে, তো সেখানে যাব, সেখানে দরজা ঠকঠক করব, দেখা যাক দরজা খোলে কিনা। দরজা তো খুলেছে। সেম গ্রাউন্ডে মামলা অ্যাকসেপ্ট হয়ে বসছিল সুপ্রিম কোর্টে, সেই মামলাতে এসে আলটিমেটলি ক্যালকাটা হাইকোর্টে খুলল, অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চই খুলল, তাই না? বিকাশ রঞ্জন বাবু যে মামলাগুলো আবার করলেন, সেগুলো তো খুলল। অনেকগুলো আপনার মামলা শুরু হলো, কিরণ দেব শর্মা, শিশির দাস, রাহুল মণ্ডল, না রাহুল সিংহ, এক্স্যাক্টলি মনে নেই, ঠিক আছে, অনেকগুলো মামলা, ঠিক আছে। এত মামলা হয়েছে যে পেরে উঠছি না। আগে তো জানতাম না, আগে তো মানে হাইকোর্টে যাইনি, এটাই আমাদের একটা অপরাধ হয়েছিল, আমরা রিয়েলাইজ করিনি, বেসিক্যালি করার কথাও নয়। আমরা মাস্টারমশাই, দিদিমণি বা যারা গ্রুপ সি গ্রুপ ডি, আমাদের সম্ভব নয়। এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা খুব ইন্টারেস্টিং, এটা বলা দরকার। আমাকে অনেকেই বলে যে কেন হাইকোর্টে যাননি, ওই জন্য চাকরি চলে গেল। কেন হাইকোর্টে যাননি আপনারা, নোটিশ তো পেয়েছিলেন। দেখুন, গোলাগুলির আওয়াজে যদি একটা দুম করে বন্দুকের আওয়াজ শোনেন, একটা গুলির আওয়াজ শোনেন, বর্ধমানের লোকটা যেভাবে রেসপন্স করে, জম্মু কাশ্মীরের লোক সেভাবে রেসপন্স করে না। বর্ধমানের লোক একটা গুলির আওয়াজ শুনলে, একটা বোমার আওয়াজ পেলে লাফিয়ে ওঠে, দেখে কি হলো। জম্মু কাশ্মীরের লোক পাশ ফিরে শোয়, গুলি বোমা ওর কাছে জল ভাত। কেন এ কথা বলছি? আপনারা যারা নর্মাল চাকরি করেন না, আপনাদের কাছে একটা নোটিশ তো এসেছিল, কেন জাননি, আপনাদের বলে দেওয়া সহজ। যদি ওটা প্রথম নোটিশ হতো না, আমরাও দৌড়তাম। আমরা ওই জম্মু কাশ্মীরের লোক, চাকরি করতে গিয়ে আমরা কতবার ডকুমেন্ট জমা করেছি আপনাদের ধারণা আছে? কতবার ভেরিফিকেশন হয়েছে, কতবার ডকুমেন্ট জমা করেছি? আমাদের কাছে ওরা রুটিন প্রসেস মশাই। একবার অভিজিৎ গাঙ্গুলি অর্ডার দিচ্ছে, আমরা ডকুমেন্ট জমা করে এলাম।
ও মা, তার দুদিন পরে শুনছি বিশ্বজিৎ বসু চাইছে, আবার বিশ্বজিৎ বসুর জন্য যাচ্ছি জমা করতে। একবার অভিজিৎ গাঙ্গুলির অর্ডার জমা করছি, একবার বিশ্বজিৎ বসুর অর্ডার জমা করছি। আমাদের কাছে ওই ডিআই অফিসে কদিন অন্তর গিয়ে ডকুমেন্ট জমা করাটা নর্মাল ব্যাপার। এটার মধ্যে যে একটা ছোট পরমাণু বোমা আছে আমরা বুঝতে পারিনি। যদি ওটাই প্রথম কাগজ হতো কোর্ট থেকে, তাহলে কিন্তু আমরা সেভাবেই অ্যাকশনটা নিতাম। আমাদের কাছে একটা নর্মাল ব্যাপার ছিল, আপনারা বুঝবেন না। আমাদের যে কোনো দিদিমণি মাস্টারমশাইকে জিজ্ঞেস করুন তারা কতবার ডিআই অফিসে গিয়ে কাগজ জমা করেছে। নর্মাল তো, হ্যাঁ জানি এই প্যানেলে পেয়েছি, চাকরি মামলা চলছে, জমা করতে হবে। একাধিকবার জমা করেছি। সেই জন্যে আপনারা যেভাবে বলছেন হ্যাঁ ওরা তো পেয়েছিল যায়নি কেন, অত সহজ নয় জিনিসটা। এরকম কাগজ আমরা অনেকগুলো পেয়েছি, জমা করা হয়েছে। বরং এর আগের বার মনে করে দেখুন, কাগজই বিজ্ঞাপন হয়েছিল যখন টেন্টেডদের চাকরি যায়। যদি সেরকম কিছু হতো আমরা সিরিয়াসলি নিতাম। এবার কিন্তু সেটা হয়নি। মনে করে দেখবেন, যখন টেন্টেডদের চাকরি যায় তখন কিন্তু কাগজে বিজ্ঞাপন হয়েছিল। সেরকম কিছু হলে হয়তো আমরা অনেক প্রোঅ্যাক্টিভলি রেসপন্স করতাম, ঠিক আছে। আর কোর্ট, পুলিশ, এটা আর বলার দরকার নেই। এটা একটা এমন জায়গা যেখানে লোকে নর্মালি যেতে চায় না। মানে এরকম নয় যে আপনি বিকেলবেলা ফিরছেন, আহা তো সময় আছে খানিকটা, তাই একটু কোর্টে গিয়ে বসি, দুটো গান শুনে আসি। এরকম তো হয় না জিনিসটা। এটা তো নর্মালি যাওয়ার মতো জায়গা নয়, ঠিক আছে। বাধ্য না হলে কেউ যায় না। আর যে বললাম, আমাদের কাছে ব্যাপারটা খুব স্বাভাবিক ছিল। ভুল হয়েছে, আমি অস্বীকার করছি না, কিন্তু একটা কথা বলুন, ক্যালকাটা হাইকোর্টে যায়নি বলে চাকরি চলে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? ভুল হয়েছে, ভুল শুধরানোর জায়গাও তো কোর্টই দিয়ে রেখেছে। ক্যালকাটা হাইকোর্টের ওপরও তো একটা কোর্ট ছিল, সুপ্রিম কোর্ট। যদি এটাই হতো যে ক্যালকাটা হাইকোর্টেই লাস্ট ধাপ, এই তুমি আসোনি, তোমার আর চাকরি থাকবে না, আমরা মেনে নিতাম, তা তো নয়। তার ওপরও তো একটা কোর্ট ছিল, অ্যাপেক্স কোর্ট তো ছিল, সুপ্রিম কোর্ট। সেখানে তো আমরা গেছি, সেখানে আমরা গেছি, আমাদের সমস্ত নথি রেখেছি, কোর্ট সব দেখেছে, সব শুনেছে, রিয়েলাইজ করেছে, তারপর চাকরি খেয়ে নিয়েছি। আমি এই টার্মটা ব্যবহার করছি। যদি আপনাদের কারো মতান্তর থাকে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন, যে আপনাদের যাদের মনে হয়েছে এটা খুব জাস্টিফাইড রায় হয়েছে, আমি কপি প্রোভাইড করব, পড়বেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে জাজ করবেন না। আবারও বলছি, তৃণমূল দোষী। বাকিদের যে ধোয়া তুলসী পাতা ভেবে কে পোস্ট করছেন, কমেন্ট করছেন না, এই মামলাটাকে পলিটিক্যাল গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়েছে। খুব সহজ এটা সমাধান করা যেত। দুধ জল আলাদা করার সমস্ত উপাদান এখানে ছিল, সেটা করা হলো না। ভয়ঙ্কর অন্যায় হলো। এর ফলাফল ভবিষ্যৎ প্রজন্মের কাছে যাবে। যদি প্যানেলটা চলে যায়, অলরেডি এরপরেও যাবে। যা আমাদের হিউমিলিয়েশন হয়েছে, আমি আবারও বলছি, একটা ভালো ছেলে মেয়ে যাবে না, একটা ভালো ছেলে মেয়ে আর এডুকেশন স্ট্রিমে আসবে না, এটা আমি বুঝে গেছি, ঠিক আছে। এবং এর ফলাফল 20 বছর পরে আপনারা পাবেন। পরের কথা, যেটুকু বাঁচানো যায় সেটুকু বাঁচান। আমি কি করতে চলেছি পরিষ্কার করে বলি, আমি একটা মামলা করতে চলেছি ক্যালকাটা হাইকোর্টে। তার ডিটেলটা বলছি না, তবে এটুকু বলছি, শাওন যে অর্ডারটা এনেছে, অন দ্য বেসিস অফ দ্যাট আমি ক্যালকাটা হাইকোর্টে একটা মামলা করতে চলেছি। আমিই বলবো, যা হবে হবে, ঠিক আছে। পুরুলিয়া ছিলাম তাই, না হলে এর আগেই এই আগের যে মামলাগুলো সেগুলো তো নিজেই বলতাম, কারণ আর খরচ চালানো যাচ্ছে না, লয়ার দেওয়া যাচ্ছে না, ঠিক আছে। ওরা বেসিক্যালি নিজেরা লয়ার, ঠিক আছে, তাঁরা গিয়ে দাঁড়িয়ে পড়ছেন, কোনো সমস্যা হচ্ছে না। আমাদের লয়ার দেখুন, কোনোদিন খালি রাখা যাবে না কোর্ট, আপনাকে লয়ার রাখতেই হবে, অ্যান্ড দে আর প্রফেশনাল, ঠিক আছে, জাস্টিফাইড। আপনি প্রফেশনাল লোকই খোঁজেন। আমার লয়ার এখন অব্দি একদিনও বলতে পারেননি, সুযোগ পাননি, কিন্তু তাকে কিন্তু এলে আমাকে অ্যাপিয়ারেন্স ফিটা রোজ পে করতে হয়েছে। একজন উঠছেন, এক দিন বলছেন, ঠিক আছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা প্রায় একদিন বলেছেন, ঠিক আছে। অনিন্দ্য মিত্র স্যার, তিনিও, বয়স হয়েছে, সময় লাগবে, এবং প্রত্যেকে নিজের বলা শেষ করেই যাবেন। এবার আপনি তো চান্স নিতে পারছেন না, ঠিক আছে, আপনি তো চান্স নিতে পারছেন না, আপনাকে তো লয়ারকে রাখতে হচ্ছে, তো আর চালানো যাচ্ছে না, ঠিক আছে। কাজে ক্যালকাটা হাইকোর্টে যে মামলাটি হবে সেটা নিজেই বলবো, যদি অ্যাকসেপ্ট হয় ভালো, না হয় আরও ভালো। আপনাদের একটা অনুরোধ, যারা মামলা করার জন্য লাপাচ্ছেন বেসিক্যালি, মানে এবার একেবারেই আনটেন্টেড টিচার্স যারা আছেন, আনটেন্টেড টিচার্স, এবং যদি কোনো গ্রুপ সি গ্রুপ ডিও থাকেন তাদেরকে পরিষ্কার করে বলছি, আপনারা বেসিক্যালি অত্যন্ত আতঙ্কিত। যেহেতু আপনারা অত্যন্ত আতঙ্কিত, আপনাদের কিছু একটা দেখলেই না মনের মধ্যে একটা উত্তেজনা তৈরি হচ্ছে।
এইটা আজকে গিয়ে করে দিতে হবে, এটা কালকে গিয়ে করে দিতে হবে। তো সব করবেন, কোনো বিধিনিষেধ নেই, আপনাদের যা মনে হয় আপনারা সেটাই করবেন। তার আগে আমাকে একটু সময় দিন। দেখুন, A4 সাইড ভ্যাকেন্সির মামলাটাতে যদি মামলা করা হয়, আমার ধারণা ম্যাডামের বেঞ্চে আপনারা জিতবেন, যেই করুন A4 সাইড ভ্যাকেন্সির মামলা, ঠিক আছে। কিন্তু মাথায় রাখতে হবে যে A4 সাইড ভ্যাকেন্সি মানে একটা এক্সাম দিয়ে ফিরে আসা। সেটা এক্সাম আবার দিয়ে হতে পারে, আবার যে এক্সামটা হয়ে গেছে তার মাধ্যমে হতে পারে, কিন্তু সেটা আফটারঅল এক্সাম দিয়ে রাস্তা, ঠিক আছে। এবং তার ফলে কি হবে, ওই সিনিয়রিটি আপনার 7 ইয়ার্স সেটা চলে যাবে কিনা, ঠিক আছে, সেগুলো আমরা নিশ্চিত নই। তো একটা লাস্ট চেষ্টা তো আমরা করব যে যাতে আমরা নিজেরা পুনর্বহাল হতে পারি, রিইনস্টেট হতে পারি, সেটা তো আমরা একটা শেষ চেষ্টা করব। সেই চেষ্টাটুকু আমাকে করার সুযোগ দিন, আমি আপনাদের করজোরে অনুরোধ করছি। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত মঞ্চকে অনুরোধ করছি, পুনর্বহাল হওয়ার জন্য যদি কেউ রিট করেন, করুন, আমি কিছু বলছি না। হয়তো আমার থেকে ভালো কেউ করবেন, করতেই পারেন। A4 সাইড ভ্যাকেন্সিতে পরীক্ষা দিয়ে ফিরে আসার জন্য এখনই মামলা করবেন না। দেখুন, এই নিয়োগ প্রক্রিয়া এখনো চলবে, 9-10 কাজটা সম্পূর্ণ বাকি, 11-12 সমস্ত সবেই কিছু 2-1 সাবজেক্টের ভাইবা হয়েছে, বাকি 11-12 কাজটা সম্পূর্ণ বাকি। 9-10 কিছুই হয়নি, এখনো কাট অফ বেরোয়নি, 9-10 কাজটা সম্পূর্ণ বাকি, তাই না? এই নিয়োগ আমার ধারণা আগামী 2 মাসেও করে উঠতে পারবে না এসএসসি, ঠিক আছে, পারবে না। ঠিক আছে, তো কাজেই আমি তো 2 মাস সময় চাইছি না, আপনারা কষ্ট করে অন্তত সপ্তাহ 3 একটু হোল্ড করুন না, ঠিক আছে। এই কেসটার জন্য একটু হোল্ড করুন, এই A4 সাইড ভ্যাকেন্সিতে আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। 2-3টে অনুরোধ করব। এক হচ্ছে, যারা কিউরেটিভ করেননি রিটটায়, তারা চাইলে অংশ নিতে পারেন। যারা কিউরেটিভ করে ফেলেছেন তাদের রিটের পথে না আসাই ভালো। 2 হচ্ছে যে, যারা প্রশ্ন চ্যালেঞ্জ করেছেন, যারা গেজেট চ্যালেঞ্জ করেছেন, গেজেটটাও চ্যালেঞ্জ না করলে ভালো, এই মুহূর্তে দাঁড়িয়ে গেজেট চ্যালেঞ্জও না করলে ভালো। কিন্তু আমি বেশি কথা বলবো না, কারণ প্রত্যেকের আলাদা আলাদা রকমের ইন্টারপ্রিটেশন রয়েছে। কাজেই যা মনে হয় করুন। আমি কোনো গডফাদার নই, আমি কোনো বিশেষ আইনজ্ঞও নই। আমার মনে হয় এই মুহূর্তে যেটা চলছে, যেটা করা হচ্ছে, সেটুকুই অ্যাপ্ট, তার বাইরে কিছু করার দরকার নেই। তবু যদি কারোর মনে হয় করবেন, কিন্তু মাথায় রাখবেন রিট পিটিশনার যেন অন্য কোনো জায়গা থেকে না আসে, তাহলে ভালো হবে। আপনি কিউরেটিভও করবেন, আপনি রিটও করবেন, আপনি এক্সাম রিলেটেড মামলা করবেন, করে আমাকে বলবেন 10 নম্বর দাও, আবার আপনি রিট করে বলবেন আমাকে পুনর্বহাল করো। এটা বোধহয় ভালো নয় আইনের চোখে আর কি, সব ঘাটের জল খাওয়া, ঠিক আছে এটা। তো কাজেই একটু এ ব্যাপারে চুজি হন, 1। আর 2, আমার অনুরোধ, নতুন মামলা করার আগে ভাবুন। আমি আবার জানি অত্যন্ত উত্তেজনা প্রত্যেকের মনে, ঠিক আছে, স্বাভাবিক। যারা জানেন না, বোঝেন না, তাদের ভয়টা আরও বেশি। কিন্তু স্টিল একটা ফেভার আমি চাইছি, একদম ওপেন কল দিচ্ছি, এই মুহূর্তে A4 সাইড ভ্যাকেন্সি চেয়ে মামলাটা ফাইল করে দেবেন না, একটু ধৈর্য ধরুন, তার সময় আছে, সে মামলা করা যেতেই পারে। এসএসসি নিজে গেজেটে বলে রেখেছে সে যে কোনো সময় গেজেট অ্যামেন্ড করতে পারে, ঠিক আছে। প্রয়োজন পড়লে আপনি করবেন, এবং এই বেঞ্চ শুনবে। A4 সাইড ভ্যাকেন্সি মামলা নেওয়ার জন্যই বেঞ্চ বসে আছে, বেঞ্চ নেবে, কোনো চিন্তা করবেন না। আজকের আর্গুমেন্ট শুনলে যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরেছে, আজকের আর্গুমেন্ট কোন দিকে যাচ্ছে। আজকে 10 নম্বরের মামলায় যখন, আমি জানি না কারা শুনেছেন, যখন প্রতীক ধর বললেন যে আজকে যদি যারা সবে ল পড়ছে তাদের সঙ্গে আমাদের পরীক্ষায় বসানো হয়, তাহলে আমরা সম্ভবত ম্যাডাম পাশ করতে পারবো না। সেই সেকেন্ডে, সেই মুহূর্তে ওনার সঙ্গে অমৃতা সিনহা একমত হলেন, হ্যাঁ আমরা তো পারবো না। সত্যি কথাই। তার উনি জানেন যে ফ্রেশার্সদের সঙ্গে ইকুয়ালি কম্পিট করার ক্ষমতা ইন সার্ভিসদের সম্ভবত আর নেই, ওনারাও রিয়েলাইজ করছেন। আবার 10 নম্বরটা সাংবিধানিক কিনা সেটাও শুনছেন। সমাধানটা কি তাহলে? যারা ওই এজ গ্রুপের 2016 তাদেরকে আলাদা করে দাও, বাকিদের আলাদা করে দাও।
ফ্রেশার্সদের সমস্ত বেনিফিট চলে যাবে, পরিষ্কার বলছি। তাদের এফেক্টিভ সিট নাম্বার কমে যাবে। 17,206খানা সম্ভবত সিট ছিল, 15,403 জন আনটেন্টেড, পরীক্ষা দিয়েছে সম্ভবত 4,800। এর মধ্যে আমার ধরে নিচ্ছি 12,000 পাবে। 1,800 লোক তো খুবই খারাপ পরীক্ষা দিয়েছে, এটা তো পাওয়াই যাবে ফিগার। তাহলে 17,206 থেকে 12,000 যারা ফ্রেশার্সদের বিট করবে। অ্যাফোরসাইড ভ্যাকেন্সিরও প্রায় 5,000 সিট সরাসরি ফ্রেশার্সদের গর্ভে যাবে। যদি এফোরসাইড ভ্যাকেন্সি হয় তাহলে এই সিটটায় ফ্রেশার্সটা কম্পিট করতে পারবে না, তখন ওই 35 থেকে 17 বাদ দিন, বাকিটা তারা কম্পিট করবে। এই সিটটা কমপ্লিটলি উইল বি গেইনড বাই ওয়েটিং ক্যান্ডিডেটস। আমি কারোর বিপক্ষে নেই, ওয়েটিংয়েরও নয়, এবং ওয়েটিংদের সঙ্গে অন্যায় হয়েছে। কিন্তু মামলায় কার কি বেনিফিট সেটা বলে দিচ্ছি, বাংলা কথা। এফোরসাইড ভ্যাকেন্সির বেনিফিট ওয়েটিংদের কাছে যাবে। ওয়েটিংদের যারা আসল লয়ার, যারা অ্যাকচুয়ালি ওয়েটিংদের লয়ার, তারা জানেন, তারা সেদিকেই মামলাটা পুশ করছেন। তারা 10 নম্বরকে চ্যালেঞ্জ করেছেন এই কারণে, যাতে আমরা আনটেন্টেড টিচার যাদেরকে 10 নম্বরের বেনিফিট দেওয়া হয়েছে, আমরাই কাঁদতে কাঁদতে গিয়ে বলি প্লিজ আমাদের এফোরসাইড ভ্যাকেন্সি ফিরিয়ে দিন। ঠিক আছে, যারা বেনিফিটেড তারা যদি গিয়ে বলে এটা দরকার নেই, এফোরসাইড ভ্যাকেন্সি ব্যাক করে দিন, তাহলে এফোরসাইড ভ্যাকেন্সিটা ফেরত করে দেওয়া অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে, যদি চাইতে চান চাইবেন, আমি তো আপত্তি করতে পারি না, কারণ সত্যি কথাই সকলের পরীক্ষা সমান ভালো হয়নি এবং প্রত্যেককে রক্ষা পেতে হবে, প্রত্যেককে রক্ষা পেতে হবে। ঠিক আছে, তো কিন্তু পয়েন্ট হচ্ছে এটাই যে বেস্ট রক্ষা পাওয়ার উপায় হচ্ছে মামলার মাধ্যমে পুনর্বহাল হওয়া, পরীক্ষাটাই না হওয়া। ঠিক আছে, এবং তার জন্য যে মামলা, যে পিটিশন করব, সেখানে যে আর্গুমেন্ট করব, তাতে 2025 কোনোভাবে অ্যাফেক্টেড হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, তার সম্ভাবনা থাকবে। কিন্তু সেটা একটা পোল করেছিলাম, সেই পোলে আমাকে হিউজলি লোকে জানিয়েছেন যে না, 2016 যদি ফিরে আসে সেটা সব থেকে ভালো। ইনফ্যাক্ট সেটাই আমাদের প্রথম লড়াই ছিল, ফার্স্ট লড়াই আমাদের সেটাই ছিল, তাই না? আমরা যখন প্রথম সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াই, আমরা তো 2016ই ফেরত চেয়েছিলাম। যদি তখন আমরা মামলাটা জিততাম, আমরা কেউ আপত্তি করতাম না। কাজে সেটাকে আমি কনস্ট্যান্ট ধরেই চলছি। তারপর সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে 25-এ অবশ্য সেরকম মেজর কোনো ক্ষতি হবে না, সামান্য এদিক ওদিক হতে পারে, সেটা হোক। কিন্তু 2016 নিয়ে এফোরসাইড এই মুহূর্তে করবেন না। আমি কেন সে ব্যাখ্যায় যাচ্ছি না, যদি এটা বলা মানে যদি যারা বিপক্ষ শোনেন তাদের এই রাজনৈতিক মানে তাদের এই আইনি বোধ আছে, যেটা যে আইনি বোধ আজকে আমার মধ্যে জাগ্রত হয়েছে, তাদের তো আছেই, তাদের থেকেই শিখছি ইনফ্যাক্ট। তবু আমি এটা বলবো যে আমার একটা অনুরোধ, আমি বিশদ ব্যাখ্যায় গেলাম না, আর কোনো মামলা এই মুহূর্তে করবেন না। এক, সম্ভব হলে গেজেটটিও চ্যালেঞ্জ করবেন না, ঠিক আছে? আর 2, 2016 এফোরসাইড ভ্যাকেন্সি চাইতে যাবেন না, বেশি দিন নয়। যদি দেখুন এই আমার মামলাটা অ্যাকসেপ্ট করানোটাই হচ্ছে খুব শক্ত। প্রথম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করানো, যেমন শাওনের পিআইএলটা অ্যাকসেপ্ট করানো ছিল সব। তো সেই চেষ্টাটুকু করতে দিন, যদি না পারে তাহলে যা খুশি করবেন, কোনো সমস্যা নেই, কারণ তখন প্রত্যেকেই বাঁচতে হবে। একটা লাস্ট ট্রাই করে দেখতে চাইছি আর কি, ঠিক আছে? তো এইটা আমার লাইভের মাধ্যমে সকলকে অনুরোধ। ফ্রেশার্সদের জায়গাটা বললাম, আমাদের ইন সার্ভিসের একটা অনুরোধ করলাম সকলকে, মামলা করার ক্ষেত্রে একটা রিকোয়েস্ট করলাম। অভিভাবকদের কিছু কথা বললাম, জানি না তারা উপলব্ধি করলেন কি না, ঠিক আছে? করলে ভালো, না করলে মাথায় রাখবেন যে ধাপে ধাপে জল আসছে, বুঝেছেন? মানে নদীর পার না এক ঝটকায় তো যাচ্ছে না। প্রথমে 10 হাত দূরের বাড়িটা গেছে জলের তলায়, তারপর 5 হাত দূরের বাড়িটা গেছে জলের তলায়, এইবার 3 হাত দূরের বাড়িটা জলের তলায় যাচ্ছে। আপনারা কোথাও একটা আছেন, এই লাইনে আপনারা কোথাও একটা আছেন। এই যে একটা ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণকামী যে রাষ্ট্র, তার ধারণাকে যে প্রতি পদে আঘাত করা হচ্ছে, ঠিক আছে? আমার ভালো না থাকলেও চলবে, যেন পাশের লোকটা খারাপ থাকে। এই যে স্যাডিস্ট একটা জিনিসকে প্রমোট করা হচ্ছে, ঠিক আছে, সব দিক দিয়ে, নট অনলি পলিটিক্যালি, রিলিজিয়াস। আপনি রিলিজিয়ান সেগমেন্টে দেখুন, হচ্ছে তো। আপনি আপনার ধর্মাচরণ নয়, অন্যর কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা নিয়ে বেশি খুশি। আমি বেশি কথা বলবো না এখানে। এই মুহূর্তে আমাদের আনন্দটা পৌঁছে গেছে এমন জায়গায়, আমি কি পাচ্ছি তো জরুরি নয়, ও খারাপ আছে তো, ও সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকবে তো দেশে, তাহলেই চলবে, আমার সব বেনিফিট না পেলেও চলবে। সাবধান হয়ে যান।
অন্যের ক্ষতি চেয়ে যে প্রোগ্রামটা শুরু হয় সেই প্রোগ্রামটা শেষটা কোনোদিন ভালো হয় না। ঠিক আছে, সম্ভব নয়, হতে পারে না। অভিভাবকদের আবারও বলবো, সরকার একটা এমন ব্যবস্থা যে গরিবের টাকা, সে রবিনহুড, সরকার বেসিক্যালি রবিনহুড। যে লোকটা বেশি কনজিউম করে, যে 10 কোটি টাকার জিনিস কেনে, সে 10 কোটি টাকার ওপরে ট্যাক্স দেয়, সেই টাকাটাকে ড্রেন করে এনে চ্যানেলাইজ করেও আপনার কাজে লাগিয়ে দেয়। সরকারি ব্যবস্থাগুলো চলে গেলে এডুকেশন আপনিও কিনবেন, এডুকেশন ও কিনবে। তখন ওর এলিট ক্লাসের স্কুলে বাচ্চাকে পাঠাবে, আপনার বাচ্চা তখন যে প্রাইভেট স্কুলে যাবে তার লেভেলটা আপনি ভাবতে পারছেন না। আপনার বাচ্চা একটা স্ট্যান্ডার্ড স্কুলে পড়ছে, তো আপনার ছেলেটাই পড়বে না। ঠিক আছে, হয়তো রাস্তা আলাদা হয়ে যাবে, ওই রাস্তায় হাঁটতে পাবে না, এখন দেখতে পাচ্ছেন না, পরে দেখতে পাবেন। আমি ইলাবোরেশনে যাচ্ছি না, কিন্তু মেন পয়েন্ট হচ্ছে এটাই যে আপনার আমার সবার দায়িত্ব একটা টোটাল রাষ্ট্র ব্যবস্থাকে ধরে রাখা। যখন রাজা রাজধর্মচ্যুত হয়, যখন বিচারক তার দায়িত্ব ভোলেন, তখন আমাদের দায়িত্ব সেই দায়িত্বটাকে মনে করিয়ে দেওয়া। যদি আমরা মনে করি আমি তো এই মুহূর্তে অ্যাফেক্টেড নই, কালকে আপনার ওপরেই চাপটা আসবে। আরজি করে সবাই রাস্তায় কেন নেমেছিলেন? তার দুটো কারণ ছিল, জানেন আমরা মূল কারণটা বিস্তৃত হওয়ার জন্য আরজিকর বিচার পাইনি। ওমেন এম্পাওয়ারমেন্ট, ঠিক আছে, নারীদের ওপর অত্যাচার, এটা ফ্রন্ট লাইনে চলে এলো। জেন্ডারটা মেন ছিল না, মেন ছিল একজন সরকারি কর্মচারী তার কর্মস্থলে নিহত হয়েছেন। এটা কি ভয়ঙ্কর ব্যাপার আপনি বুঝতে পারছেন না? সরকারি কর্মচারী কর্মস্থলে নিহত হয়েছেন। আরও একটা কথা বলি, সেই সরকারি কর্মস্থলটা হচ্ছে স্বাস্থ্য। আমাদের রাজ্যে যিনি স্বাস্থ্যমন্ত্রী, এটার বিচার করার দায়িত্ব যার, সেই পুলিশ মন্ত্রীও তিনি, আর মুখ্যমন্ত্রীও তিনি। গোটা ব্যাপারটা চলে গেল ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ওপরে অত্যাচার, ধর্ষণ ইত্যাদির ওপরে চলে গেল। স্বাস্থ্য ব্যবস্থায় ঘটনাটা ঘটল, বিচার দেওয়ার দায়িত্ব পুলিশ মন্ত্রীর এবং সবার ওপরে মুখ্যমন্ত্রী, সেটা একজনই। সেই এনটাকে আলটিমেটলি যারা আন্দোলন করলেন তারাও ধরলেন না। তদন্ত করলো সিবিআই, দারুণ লোক সিবিআই, তারা তদন্ত করলো। এই সিবিআই হাতেই আমরা গেছি, এদের হাতেই আমরা গেছি, ঠিক আছে, তারা তদন্ত করলো। সকলে সিবিআই চাইলেন, তার বাবা মা চাইলো, আজকে দেখুন কি অবস্থা। কিন্তু একটা খুব ভালো কাজ হয়েছিল, প্রত্যেকটা মানুষ পথে নেমেছিল। আমি সেই পার্টটাকে স্যালুট করি। কেন জানেন? কারণ কোথাও একটা লোকে রিয়েলাইজ করেছিল এটা কালকে আমার সঙ্গে হতে পারে। আমাদের ক্ষেত্রে সমস্যাটা মূল কোথায় জানেন? আরজি করে না কে ভিকটিম সেটা বোঝানোর দরকার ছিল না, ভিকটিমটাকে দেখা যাচ্ছিল, তিলোত্তমা যে ভিকটিম সেটা দেখা যাচ্ছিল। আমাদের ক্ষেত্রে ভয়ঙ্কর সমস্যা কি জানেন? আমরা কোথায় বেশি কষ্টে আছি? আমাদের ক্ষেত্রে ওয়েটিংটা যেমন ভিকটিম, আমরাও ভিকটিম। আমরা যে ভিকটিম সেটা লোককে বোঝানোর জন্য এতক্ষণ ফেসবুক লাইভ করতে হচ্ছে যে আমরাও ভিকটিম। লোকে বলছে ও চাকরি করতে, ও তো বেনিফিট ড্র করেছে। না রে বাবা, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, ওটা বেনিফিট করতে, ওটা তো ন্যাচারাল থিং। আমার মেরিট বেটার ছিল বলে প্যানেল ঢুকেছি, ওর মেরিট কম ছিল বলে বাইরে গেছে। তার পরের পার্টটা শোন, আমাদের সঙ্গে কি হয়েছে। কাউন্সিলিং এর চাকরি, যারা টেন্টেড, যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল, সবাই র্যাঙ্ক 1, 2, 3, 4, 5 করেছে। আমি নিজে বাড়ি থেকে 207 কিলোমিটার দূরে পোস্টেড থেকেছি। আমার সঙ্গে তো নাইনসাফি হয়েছে রে বাবা, সেটা আমি কাকে বলবো? আবারও বলছি, প্রত্যেকে এটাতে অংশ নিন। এটা একটা বিশাল বড় একটা সামাজিক দুর্নীতি হচ্ছে, দুর্নীতিটা সামাজিক স্তরে এসছে। এবং বড় সমস্যা হচ্ছে এটাই যে এই সামাজিক দুর্নীতিটাকে কোথাও গিয়ে একটা লোকে মনে করছে যারা এই দুর্নীতিটা করছে তাদেরকে কোথাও একটা গিয়ে পয়েন্ট লোকে হিরো করে ফেলছে। তাদেরকে হিরো হতে দেবেন না। 2016 মাস্টারমশাইদের বলবো, এরকম হাহুতাশ করবেন না যে 32,000 চলে গেল, বেঁচে গেল, আমরা ডুবে গেলাম। না, 32,000 যেটা পেয়েছে সেটা সঠিক পেয়েছে, তাদের জয় আপনি খুশি হন। তারা জাস্টিস পেয়েছে আপাতত, ঠিক আছে, পরে কি হবে জানি না, কিন্তু এই মুহূর্তে তারা জাস্টিসই পেয়েছে। ওটা জাস্টিস। জাজমেন্ট কপি তুলে পড়ুন যারা আপনারা আছেন, যাদের মনে হচ্ছে শুধুমাত্র মানবিক গ্রাউন্ড ওদের চাকরিটা আছে। শুধু মানবিক গ্রাউন্ডে নেই, পড়ুন। আর দ্বিতীয়ত, বিচার ব্যবস্থাকে অমানবিক হতেও বলবেন না। এটা আবার কিরম কথা? মানবিক হয়ে বিচারপতি অন্যায় করেছে, আপনারা কি আশা করছিলেন? আর 32,000 যারা আছেন বা যারা সমাজে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, তারাও আমি বলবো স্ট্যান্ড উইথ এডুকেশন। আমাদের পাশে দাঁড়াতে হবে না, স্ট্যান্ড উইথ এডুকেশন।
নট অনলি স্ট্যান্ড উইথ এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টটা ইস্যু হয়ে যাচ্ছে, এমপ্লয়মেন্টটা তো ইস্যু বটেই, বাট এমপ্লয়মেন্টের পাশাপাশি এডুকেশনটাও ইস্যু। শিক্ষা ব্যবস্থাটা মরে যাচ্ছে, খেয়াল করেছেন? যে ছেলেরা ভালো তারা অলরেডি কিছু বছর আগে থেকেই ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ে চলে যায়, বাকি তো কিছু লোক একাডেমিক্সে আসে, এবার তারাও চলে যাবে। কি থাকবে তাহলে এখানে? ছেলে মেয়েদের পড়াবেন না? স্কুলে গিয়ে শুধু বাচ্চারা এবিসিডি অবাকাখ যোগ বিয়োগ গুণবাগ শেখে, আর কোনো শিক্ষা পায় না? এথিক্স, মরাল কি শিখবে তারা? যদি তারা না শেখে, আপনার বাচ্চা না হয় প্রাইভেট স্কুলে যাবে, যে বাচ্চাটা সরকারি স্কুলে গেছে ওকে তো আপনি সমাজ থেকে ছেঁটে ফেলতে পারছেন না। ও যদি ভুল শিক্ষায় বড় হয়, ও যদি সরকারি যদি শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়ে, ও যদি শিক্ষা না পায়, ও তো বাকি সমাজটারে বাবা। আপনি না এলিট ক্লাসের লোক, আপনি না একটা গাড়ি করে যান ব্যালেনোতে, ঠিক আছে, অল্ট্রোজে, হোয়াট এভার, আপনি তো গাড়িটা থামিয়ে যেখানে নামবেন সেটা সমাজ, তার আশেপাশে তো ওরাই থাকবে। আপনি গাড়ি থেকে নামলেন আর কেউ আপনার হাত থেকে ব্যাগটা টান দিয়ে দৌড়লো, কেউ আপনার বউয়ের গলার চেনটা ছিনিয়ে নিয়ে দৌড়লো, সেটা কেরম হবে? কোন সমাজের দিকে যাচ্ছেন? আমি খুব ক্যাজুয়ালি এক্সাম্পলগুলো দিয়ে যাচ্ছি, বাট আপনি বুঝতে পারছেন না সমাজটা ক্ষয়ছে। সেই ক্ষয়টা ঠেকাতে গেলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু আমাদের চাকরি চলে গেছে বলে আমরা দৌড়ঝাঁপ পড়বো, এভাবে হয় না। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু হয়ে যাবে ব্যবস্থা, মিলিয়ে নেবে। গ্রুপ সি গ্রুপ ডিতে একদিন চাকরি নেই, কিছু না কিছু করে ওরা বেঁচে আছে। যদিও ওদের বিচার ব্যবস্থার প্রতি সমস্ত আস্থা চলে গেছে এবং তারা ভবিষ্যতে তারা যে কোনো পথ নিতে পারে, এবং তারা কোনো ক্রাইম করলে, ভবিষ্যতে আমরা কোনো ক্রাইম করলে, আমি এটাকে জুডিশিয়ারি স্পন্সার্ড ক্রাইম বলবো, স্টেট স্পন্সার্ড ক্রাইম বলবো। এদেরকে এই পথে টেনে আনা হচ্ছে, এটা আমি বলবো। আর কে বলবে জানি না। যার পেটে ভাত নেই সে যে কোনো কাজ করতে পারে, এবং তার ন্যায্য চাকরিটা কেড়ে নেওয়া হয়েছে। যে ন্যায্য চাকরি পায়নি তার প্রতি অন্যায়টা যদি অন্যায় হয়, এটাও অন্যায়। অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে জাস্টিফাই করা যায় না, আর সেটা করার নাম বিচার ব্যবস্থা নয়। তাহলে তো বললাম দুজনের পক্ষে ডুয়েল করে দিন, দুজনের হাতে বন্দুক দিন, বলো চালা 10 পা দূরে থেকে, যে বাঁচবি সে চাকরি করবি। তাই বলছেন তো, ওদের সঙ্গে করেছেন, এবার ফ্রেশার্সদের নিয়ে এসে করছেন। এটার জন্য জুডিশিয়ারি সিস্টেম, জাজ, তাদের গাড়ি বাংলো, এত টাকা মাইনে লাগে না। প্রিমিটিভ থিংস, তাহলে এগুলো কেন করেছেন? ঠিক আছে, আর বলবো না, অনেক কথা হয়ে যাবে। যা অনুরোধ করার অনুরোধটা করে দিয়েছি, পারলে রক্ষা করুন। মামলা করার জন্য তাড়াহুড়ো করবেন না, মামলা করার আগে উকিলের পরামর্শ নিন, আর নিজের মাথাটা লাগান। উকিলের না মামলা করার একটা ইচ্ছে থাকবেই, স্বাভাবিক, সে তার প্রফেশনের প্রতি সৎ। আপনার কোন মামলাটা করা প্রয়োজন, কোনটা প্রয়োজন নয়, কোনটা করলে আপনার ভালো, কি ইত্যাদি একটা ঠান্ডা মাথায় চিন্তা করুন। আর প্রতি পদে আমাদেরকে ফোন করবেন না যারা কাজ করছি, ঠিক আছে? যা বলার মোটামুটি এখানে ব্যাখ্যা করলাম, কারণ ফোন করলে কাজটা পিছিয়ে যাবে। অনুরোধগুলো রইল সবার প্রতি, ফ্রেশার্সদের প্রতি কিছু কথা বললাম, ইন সার্ভিসদের প্রতি, যারা ওই আনটেন্টেড আছেন তাদের প্রতি কিছু কথা বললাম, অভিভাবকদের প্রতিও কিছু কথা বললাম। আর সর্বশেষ, আমি জানি না এখন আর কি সমাধান বেরোবে। কোথাও গিয়ে হয়তো একটা স্বার্থগুলো, মানে ইন্টারেস্টগুলো তো কোলাইড করে যাচ্ছে, এবার কনফ্লিক্ট হচ্ছে, সেজন্য তাদের কতটা কাজে আমি লাগবো জানি না, সম্ভবত লাগতে পারছি না। কিন্তু আমি নতমস্তকে ওয়েটিংদের কাছ থেকে আমি ক্ষমা চাইছি, এই প্যানেল থেকে। আমি জানি না আমার সঙ্গে যারা আছেন ওই ইন সার্ভিস তারা হয়তো খুশি হবেন না, কিন্তু আমি আমার দায়টা অস্বীকার করতে পারি না। আমরা অ্যাক্ট করিনি, আমরা ভুল করেছি, আমরা অ্যাক্ট করিনি। উচিত ছিল খোঁজ রাখা। সহমর্মিতা বলে একটা কলাম ফরমেটিভ ইভ্যালুয়েশনে আছে, উই হ্যাভ মিসড দ্যাট পার্ট, উই হ্যাভ মিসড ইট। এখন মানুষ আমাদের প্রতি মিস করছেন। যাই হোক, সেটা তারা ঠিক করছেন। ওই যে বললাম, অন্যায়কে জাস্টিফাই করেন না, কিন্তু ভুল হয়েছে। আর কি বলবো, এর থেকে বেশি কিছু বলার নেই। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। কোনো কাজ করার আগে লিগ্যাল কাউন্সিলের পরামর্শ নিন, ঠিক আছে? হুড়ো করে মামলা ফ্রেম করে বসবেন না, আলোচনা করুন, বারবার আলোচনা করুন। আর আমাদের কাইন্ডলি একটু সময় দিন, দেখি কি করা যায়। যদি কিছু করতে পারি তাহলে ভালো, না পারলে তো সেই পথগুলো খোলা থাকছে। এই বেঞ্চে এফোর সাইড ভ্যাকেন্সির মামলা উইল বি অ্যাকসেপ্টেড, বিকজ দ্যাট ইজ দ্য অনলি ওয়ে হাউ ওয়েটিং ক্যান্ডিডেটস ক্যান বি গিভেন ম্যাক্সিমাম বেনিফিটস। তো ওটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, ঠিক আছে? সুস্থ থাকবেন। শুভরাত্রি।